প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকে নতুন আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো আপনাদেরকে সান্ধ্যকালীন নতুন আরেকটি ভার্চুয়াল টকশোতে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 22 ফেব্রুয়ারি 2026, নবীনগরের কথার 426 পর্ব। একটি বিষয় নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে গতকাল 21 ফেব্রুয়ারিতে আমরা নবীনগরের কথার 5ম বর্ষপূর্তি পালন করেছি। গতকালই একটি টক শোতে আমি জনতার মুখোমুখি হয়েছিলাম এবং গত ৫ বছরে নবীনগরের কথা নানান দিক নিয়ে আমরা একটি নাতি দীর্ঘ আলোচনা করেছিলাম এবং কালকেই ঘোষণা দিয়েছিলাম যে আজ থেকে অন্তত কমপক্ষে ৩টি নবীনগরের কথার ভার্চুয়াল টক শোতে নবীনগরের কথার এই ভার্চুয়াল টক শো গুলো নিয়ে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমাদের পরপর ৩টি ধারাবাহিক টক শো করবার কথা ছিল। কিন্তু আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে সেই টক শোটি আমরা অনেকটা টেবিলে রেখে নতুন করে আরেকটি বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে 426 পর্ব নতুন করে সাজিয়েছি। আসুন আজকের এই টক শোতে নতুন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেখানে কারা কারা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কিছু আলোচক, যাদের সঙ্গে আপনাদের সকলেরই কম বেশি পরিচয় আছে। আমি দেখতে পাচ্ছি ঠিক আমার মাঝখানে উপরে আছেন জনাব আহমেদ ফরহাদ, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন উন্নয়ন কর্মী। ঠিক তার পাশে উপরে সাদা পোশাকে ধবধবে যে মানুষটি শস্ত্রমণ্ডিত, তিনি হচ্ছেন জনাব শামীম আহমেদ, যিনি নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন নিয়ে কাজ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কনভেনর হিসেবে আছেন তরি বাংলাদেশ নামের একটি আলোচিত সামাজিক সংগঠনে। নিচে আছেন ঠিক আমার নিচে জনাব উবাইদুর রহমান বাদল, যিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে বেশ তার একটি সুখ্যাতি আছে। এবং সবশেষে গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে যিনি এখানে যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন এনআরসির প্রেসিডেন্ট জনাব শাহিন রেজা টিটু। আমরা একটু শুরুতে, যেহেতু আজকের ঘটনাটি আমরা সকলেই জানি, তারপরে একটু ছোট্ট করে সূচনা দিয়ে আমি একজন আলোচকের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি আমরা শুরু করব। আপনারা জানেন যে আজ সকালবেলা নবীনগরের বহুল আলোচিত যে বালু মহাল নিয়ে কদিন পর পর যেই ঘটনাগুলো ঘটে, একের পর এক যে গোলাগুলির ঘটনা ঘটে, এখানে মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা হয় এবং বালু সিন্ডিকেট নিয়ে ইতিমধ্যে আমাদের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, তিনি নির্বাচনের আগেও বলেছেন যে তিনি নির্বাচিত হতে পারলে এই ধরনের যারা অবৈধভাবে বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং যারা এই ধরনের কাজ করতে গিয়ে নদী তীরবর্তী গ্রামগুলোকে নানাভাবে বিধ্বস্ত বা ধ্বংস করছে, এই সমস্ত বিষয়গুলো তিনি বন্ধ করার উদ্যোগ নেবেন। সেরকম একটি ঘটনা কিন্তু আজকে ঘটেছে। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে বাংলাদেশের প্রায় সবকটি জাতীয় মিডিয়ায় কিন্তু নবীনগর আজকে শিরোনাম হয়েছে এবং শিরোনামটি হয়েছে যে নবীনগরে বালু সিন্ডিকেট নিয়ে যারা কাজ করেন, যে অবৈধভাবে যারা বালু উত্তোলন করেন নদী থেকে, সেই সমস্ত বালু উত্তোলনকারীদের একটি অবৈধ ঘটনার প্রতিবাদ করছিলাম। অর্থাৎ যেখানে বালু উত্তোলন করবার কথা সেখান থেকে সীমানা অতিক্রম করে তারা নতুন একটি জায়গায় এসে বালু উত্তোলন করছিলেন, সেটি হচ্ছে নবীনগরের চল্লাপাং মৌজা এলাকা। সেখানে গ্রামবাসী বাধা দিয়েছিল এবং তখন তারা সংঘবদ্ধ হয়ে পার্শ্ববর্তী রায়পুরার একটি উপজেলা নরসিংদীর, সেখান থেকে অন্তত গোটা ৩০ থেকে ৪০ জন সশস্ত্র সন্ত্রাসী চল্লাপাং গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালায় এবং গোলাগুলির ঘটনায় প্রায় ৭ জন গুলিবিদ্ধ হয়, সব মিলে ১০ থেকে ১৫ জন আহত হয়। এই ঘটনাটি কিন্তু সকালবেলা সারা দেশে গণমাধ্যমের কল্যাণে দেশে এবং বিদেশে রাষ্ট্র হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দিন আজকে উত্তপ্ত ছিল নবীনগর। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আমি কিছুক্ষণ আগেও সেখানকার কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছি, সেখানকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। সম্ভবত তারা দিনের বেলা যদিও এটি বন্ধ রেখেছিলেন, কিন্তু রাতের বেলা সম্ভবত আবারও সেই জায়গাতে হয়তো আবার বালু কাটা হবে, অর্থাৎ বালু উত্তোলন করা হবে এবং তখন কিন্তু আবার একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে এবং তখন আবার এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে একটি শঙ্কা বা আতঙ্ক কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে বালু উত্তোলনের সঙ্গে মূলত এখানে একাধিক গণমাধ্যম কর্মীরা যে সমস্ত রিপোর্টগুলি করেছে
সেখানে তারা বলতে চেয়েছে যে এটি ইজারা দেওয়া হয়েছে মূলত একটি প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানটি হচ্ছে সামিউল ট্রেডার্স। এবং সামিউল ট্রেডার্স তারা মূলত সেখানে যেই জায়গাটিতে তারা ইজারা নিয়েছিল সেটি সম্ভবত আমার এই মুহূর্তে মনে আসতেছে না, নাসিরাবাদ, নাসিরাবাদ বালুমহাল যেটি তারা ইজারা নিয়েছে জেলা প্রশাসন থেকে। কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে প্রায় প্রতিদিনই সেই নাসিরাবাদ থেকে তারা চলে আসছে অবৈধভাবে এখানে চল্লাপাং এলাকায়। এবং যেখানে বলা আছে যে হাতে গোনা যেই 10টি বা 12টি ড্রেজার মেশিন দিয়ে তারা মাটি কাটবে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু তারা সূর্যাস্তের পরেও সারা রাত ব্যাপী শতাধিক ড্রেজার মেশিন লাগিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে, যার ফলে নদীর তীরবর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে চল্লাপাঙের পাশাপাশি অন্যান্য যে গ্রামগুলো, সেই তীরবর্তী গ্রামগুলো কিন্তু বিধ্বস্ত, ধ্বংস এবং মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। যে কারণে আজকের এই ঘটনাটির প্রতিবাদ করতে গিয়ে মানুষজন কিন্তু সম্মিলিতভাবে এই বালু খেকুদের বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু তারা সশস্ত্র অবস্থায় গ্রামবাসীর উপর একটি হামলা করে এবং গোলাগুলির ঘটনায় কিন্তু 7 জন গুলিবিদ্ধ হয়, 5 জন নবীনগর হাসপাতাল এবং 2 জনকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এবং সেই ঘটনাটি আপনারা কম বেশি সকলেই জানেন। আমি ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। সর্বশেষ এখানকার মাননীয় নবনির্বাচিত সাংসদের সঙ্গে কথা বলেছি। তিনি এই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে এই বালু সন্ত্রাস বন্ধের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। আমি টক শো আরম্ভ করবার মাত্র 15 থেকে 20 মিনিট আগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সঙ্গে কথা বলেছিলেন। জেলা প্রশাসক মহোদয় আমাকে বলেছেন, আমি গ্রামবাসীর পক্ষ থেকে তার কাছে একটি দাবি তুলেছিলাম যে এই ইজারাটি কেন বন্ধ হবে না, যে ইজারায় মানুষের জীবন অস্থিরতার মধ্যে থাকে, যাদের জীবন অনিরাপদ অবস্থায় থাকে, যেখানে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ইজারা দিয়ে আপনাদের জেলা প্রশাসন কত টাকা লাভ হচ্ছে। তিনি আমাকে বলেছেন যে এটি সকালবেলা নবীনগরের ইউনো, সম্ভবত আজকে একটি রাজস্ব মিটিং ছিল, সেখানে নাকি তিনি তুলেছেন। তো আমরা তাকে বলেছিলাম জেলা প্রশাসক মহোদয়কে যে এটি বন্ধ করার কোনো ব্যবস্থা করা হবে কিনা। তিনি আমাকে বলেছেন যে প্রয়োজনে ইজারা যেটি রয়েছে আগামী 13 এপ্রিল পর্যন্ত ইজারার মেয়াদ আছে এই বালু মহলটির, যেটি নাসিরাবাদ বাট নট চল্লাপাং এলাকায়। সেই নাসিরাবাদ এলাকার এই ইজারাটি প্রয়োজনে বন্ধ করা হবে বলে জেলা প্রশাসক মহোদয় কিন্তু বলেছেন। এরকম একটি অবস্থায় নবীনগরের সামগ্রিক প্রেক্ষাপটে আজকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি। নবীনগরের কথা 426 পর্বে বালু মহলের সঙ্গে মূলত কারা জড়িত, কাদের এত শক্তি, এই বালু মহল এটি আর কতদিন চলবে, যেটি বন্ধ করবার ঘোষণা দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ, এই সিন্ডিকেট আদৌ কি তিনি ধ্বংস করতে পারবেন? এই বিষয়বস্তুর আলোকে আমি শুরুতে আসতে চাই একজন গণমাধ্যম কর্মীর কাছে, যিনি শাহিন রাজা টিটু। টিটু, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, বিষয়বস্তুর আলোকে এরকম একটি বালু সিন্ডিকেট বন্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সর্বশেষ মাননীয় সাংসদ পর্যন্ত ঘোষণা দিয়েছেন, এরপরও মানুষের মধ্যে একটি শঙ্কা, আজ রাতে আবার হয়তোবা পুরোদমে বালু উত্তোলন শুরু হবে। এই অবস্থায় আমাদের কি করণীয়, জনাব শাহিন রাজা টিটু? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং আজকের যারা অংশগ্রহণকারী আলোচকবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ, সকলকে মহান ফেব্রুয়ারি মাসের ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নবীনগরের যে বালুমহল, একটু আমাকে ব্যাকস্টেজে যেতে হবে। সম্ভবত সেটা 2022-23 অর্থ বছরে এই সেম নাসিরাবাদ বালুমহলে 7 কোটি টাকা সরকারি রাজস্ব দিয়ে বালুমহলটি ডাকা হয়, যেটাকে বলা হয় বিট করা হয়েছিল। 23-24 সেই বিট চলে যায় প্রায় 73 কোটি টাকায়, 10 গুণেরও বেশি। 24-25 অর্থ বছরে, যেটা এই বর্তমান 25-26 অর্থ বছরে, এটা ডাক মনে প্রায় 12 কোটি টাকা হয়। সেটা হয় নাসিরাবাদ বালুমহল। বালুমহল টেন্ডার দেওয়ার আগে সরকারি কিছু গবেষণা কাজ থাকে, নদীর নব্যতা আনার জন্য, রাস্তাঘাটে কাজ করার জন্য সরকারি কিছু প্রয়োজন এখানে আছে। কথা হলো নাসিরাবাদ বালুমহল, যেখানে 32 একর, সম্ভবত 32 একর সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 32 একরের ভিতর একসাথে সম্ভবত 7, 8, 9টি ড্রেজার ড্রেজিং করতে পারবে।
সরকারি নিয়ম অনুসারে 32 একর ভিতরে, সেটারও একটা নির্দিষ্ট সময় আছে। অবশ্যই যে হয় আমি সূর্যাস্তের আগ পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এখন কথা হলো নাসিরাবাদ বালুমহল কিভাবে চল্লাপাং গেল? এর দূরত্ব অনেক। আজকের যে বালুমহল মানুষে এবং অনেক সাংবাদিক বৃন্দ ও অনেক এলাকাবাসীও বালুমহলকে স্বর্ণমহল বলে, কারণ এটা মানে এটাতে হাত দিলেই নাকি বালু নাকি স্বর্ণ হয়ে যায়। এখন এই স্বর্ণমহল খ্যাত বালুমহল মানুষের জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অবাধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে, আর বিলীন হয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। আসলে সীমানা অতিক্রম করে গভীর ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে নদীর প্রবাহ সরকারের যে উদ্দেশ্য ছিল সেটা কি পক্ষে যাচ্ছে না সরকারের উদ্দেশ্যের বিপক্ষে যাচ্ছে? সরকারের যে উদ্দেশ্য এবং যে শর্ত অনুসারে যে টেন্ডার কোড ছিল সেই কোড কতটুকু মানা হচ্ছে? এখন রাজস্বের কথা বলে সরকার টেন্ডার দেয় একদিকে, অন্যদিকে এই টেন্ডারকে পুঁজি করে আজকের সীমানা মানে না, এলাকা মানে না, গ্রাম মানে না। আপনার কি হবে, গ্রাম বিলীন হয়ে যাবে না গ্রাম ধ্বংস হয়ে যাবে, গ্রাম ভেসে যাবে, এতে কোনো যারা এই বালুমহলের সাথে জড়িত তাদের কিছু যায় আসে না। এটা তো মনে হয় তারা কোনো ব্যাপারই মনে করে না। এখন কেন এই নিয়ে আপনি আমি বহুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ইভেন যৌথ বাহিনীর সাথে কথা বলা হয়েছে। তারা যে কথাগুলো বলছে, সীমানা পার হয়ে যারা আসে চল্লাপাং কাটতে তারা আসলে নবীনগরের বাসিন্দা নন, তারা হলেন পার্শ্ববর্তী জেলা নরসিংদী উপজেলা রায়পুরা গ্রামের কি যেন একটা গ্রামের নাম আছে, রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের তারা মানে সরাসরি এই কাজগুলা করে, আইনের তোয়াক্কা করে না, যৌথ বাহিনীর ভয় নাই, প্রশাসনের ভয় নাই, পুলিশ বাহিনীর ভয় নাই, তাদের ভিতরে আমার মনে হয় কোনো ভয়ই নাই। এখন এর সাথে আপনার আমাদের যে আজকের এই চল্লাপাং এর কথা বলছেন, চল্লাপাং কিন্তু এরা এভাবে যেতে পারতো না। চল্লাপাং যাওয়ার জন্য আমার তথ্য মতে, আমার কাছে তথ্য আছে, আমি এই মুহূর্তে নাম বলবো না, আমার কাছে এদের 3-4 জনের নামও দিয়ে দিছে, আমি বলবো না, কয়েকজন প্রত্যেকটা গোষ্ঠীর প্রধান কিংবা মাতবর কিংবা মেম্বার, তারা এই অবৈধ যে বালু ইয়াটা হয় মানে উত্তোলনটা হয় সেটার সাথে জড়িত এবং তারা এর বিনিময়ে অর্থ গ্রহণ করে থাকে। তাদের এই আশকারা পেয়ে আজকে চল্লাপাং এর সাধারণ জনগণ এবং চল্লাপাং গ্রামবাসী আজকে ক্ষতির সম্মুখীন। এর সাথে চল্লাপাং এর নেতৃস্থানীয় এবং জনপ্রতিনিধি সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত আছে। তারা উপরে যাই বলুক, এটা বন্ধ হোক না হোক, কিন্তু দিন শেষে তারা সেই বন্ডকটুকু নিয়ে আসে। তাদেরকে ম্যানেজ না করলে এখানে কোনো প্রকার বালু উত্তোলন করতে পারতো না। আজকের যে ঘটনা হয়েছে, এখানে নেতৃস্থানীয় কয়জন গিয়েছে প্রতিবাদ করতে আপনি বলেন? যারা গেছে তারা কেন আজকে গুলির সম্মুখীন হলো? কারণ তারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, রাইট? তারা সাধারণ মানুষ, তারা তাদের গ্রাম বাড়ি ভিটা বাঁচানোর জন্য আজকে তারা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। কিন্তু এই প্রতিবাদের যারা অগ্রভাগে থাকার কথা ওই গ্রামের নেতৃস্থানীয় এখানে কেউ নেই, কারণ নেতৃস্থানীয়রা তাদের সাথে একটা লিয়াজ ও আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি নাম বলবো না, আমার কাছে তথ্য আছে, আমার কাছে নামও আছে। এখন তারা কোন সুবিধাটা নেই? আজকে নবীনগর থেকে নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় ঘটনা শোনার সাথে সাথে এটার একটা ব্যবস্থা নিতে বলেছেন, কিন্তু ব্যবস্থা নেওয়াটা আসলে এখানে একটা যৌথ সমন্বয় করতে হবে। যেহেতু দুইটা গ্রামের ডিস্ট্রিক্ট আলাদা, বিভাগ আলাদা, পুলিশের জন্য এখানে ডিআইজি আলাদা, ওই ঢাকার ডিআইজি আলাদা, ঠিক সেনাবাহিনীর জন্য ব্রাহ্মণবাড়িয়ার জিওসি একজন, ঢাকার জিওসি একজন।
তাদেরও কিছু লিমিটেশন আছে, এগুলো আমাদেরকে বলেছে। এখন আপনার যে প্রশ্ন যে কতটুকু পারবে, হ্যাঁ পারবে। সব ক্ষেত্রে একেবারে নিয়ম নীতি, তারা যেমন নিয়ম নীতি মানে না, অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তাদের স্বার্থে, একটা গ্রামকে রক্ষা করার স্বার্থে, একটা গ্রামকে বিলীন হয়ে না দেওয়ার স্বার্থে অবশ্যই তারা তাদের ফুল ফোর্স নিয়ে, এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাইকে মিলে একটা সম্মিলিত একটা অভিযান চালাতে হবে। এই সম্মিলিত অভিযান না চালালে এই যারা আছে তারা আসলে আইনের আওতায় আসবে না, তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না। এখানতে আনা হয় একটা স্থায়ী ক্যাম্প বসিয়ে রাখতে হবে। এখানে যৌথ বাহিনীর একটা স্থায়ী ক্যাম্প আমি প্রস্তাব করব ওই সীমান্তবর্তী এলাকায়, চল্লাপাং ও কি সদাগর, কি যেন গ্রামটার নাম, ওই এলাকায় একটা বসায় রাখতে হবে, একটা স্থায়ী ক্যাম্প বসাইলে তারপর যে। কিন্তু শাহিনুল্লাহ টিটু, একটি আমার তো মনে হয় আপনি যেটি প্রস্তাবনা করছেন সেই প্রস্তাবনাটারও কোনো প্রয়োজন পড়ে না, যেটি মূলত এই মুহূর্তে আমি যাদের সঙ্গে কথা বলেছি ওই এলাকার মুরব্বী শ্রেণীর কিংবা একটু এলিট শ্রেণীর, তারা বলছেন যে এই ধরনের ইজারা টোটালি বন্ধ রাখা উচিত। যদি ইজারাটা বন্ধ করে দেওয়া হয়, যেটি জেলা প্রশাসক মহোদয় আমাকে টকশোর আগেও আমার সঙ্গে কথা বলছিলেন, বিসি শারমিন আক্তার জাহান, তাকে যখন আমি বলছিলাম যে আপনি পুরো ঘটনা নিশ্চয়ই অবগত আছেন, তিনি বলছেন যে সকাল বেলায় নবীনগরের ইউনো আমাকে পুরো ঘটনা জানিয়েছেন, তারপর আমি এটি মনিটরিংও করেছি এবং আপনি নিশ্চিত থাকেন যে প্রয়োজনে আগামী 13ই এপ্রিল কাগজে কলমে এই ইজারাটি 1 বছর মেয়াদের, অর্থাৎ 14 এপ্রিল থেকে এটি এমনি বন্ধ হয়ে যাবে, তাহলে মাত্র আর 2 মাস। তো আমার জনগণের নিরাপত্তার জন্য, এলাকার অন্তত গ্রামগুলো যেন বেঁচে যায় এই সমস্ত অবৈধ বালু উত্তোলনের ফলে, প্রতিটি গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের মিঠু সূত্রধর পলাশ একটি রিপোর্টে লিখেছেন যে একটা পর্যায়ে মানচিত্রে হয়তো গ্রামগুলির অস্তিত্বই থাকবে না। সেই জায়গার কথাগুলি যখন তাকে আমরা স্মরণ করে দিই, তখন ডিসি মহোদয় কিন্তু বলছেন প্রয়োজনে তিনি ইজারা আগামী 2 মাসের জন্য সেটি স্থগিত বা বাতিল করে দেবেন তার ওর উপর অর্পিত দায়িত্ব বলে। তাহলে আমার তো মনে হয় আর এই ধরনের স্থায়ী ক্যাম্পের প্রয়োজন হয় না। আপনি একটু থাকবেন, আমি একটু আসতে চাই। আরেকজন গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন আমাদের মিঠু সূত্রধর পলাশ, যিনি অবজারভার এবং মানব কণ্ঠে বেশ কয়েকদিন যাবত এই বালু সিন্ডিকেটের উপর তিনি একাধিক রিপোর্ট করেছেন, যে কারণে আজকে তাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। মিঠু, আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন, আপনার রিপোর্টের কয়েকটা কোড আমি করছি, আপনি যদি এই কোডগুলোর বিষয়ে একটু আলোচনা একটু বিস্তারিত ভাবে বলেন যে আপনার কাছে কি এমন তথ্য আছে যে বিষয়গুলি আপনি আপনার রিপোর্টে তুলে এনেছেন। আপনি বলেছেন যে আপনার রিপোর্ট থেকে কোড করেছে, কোড আনকোড বলেছেন, বালু উত্তোলনের সঙ্গে ইজারাদার এবং তাদের সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে ইজারাদার, সেটা আমরা জানি সামিউল ট্রেডার্স এর মালিক সাখাওয়াত হোসেন পায়েল, যাকে বিএনপি নেতা বলা হয়ে থাকে বা অনেকেই বলেন তিনি বিএনপির সভাপতি। যদিও আমরা বিকেলবেলা শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়াজুদের সঙ্গে যখন কথা বলি, তিনি বলেছেন যে তিনি বিএনপির সঙ্গে এখন জড়িত না, তার কোনো পদ নেই, কিন্তু অনেকেই তাকে বিএনপি নেতা বা বিএনপির 2 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দাবি করেন এবং অনেক গণমাধ্যমে সে কথাটি এসছে, বাট বায়োজিৎ সেটি অস্বীকার করেছেন, সেখানকার ইউনিয়ন বিএনপির সভাপতি। আপনি বলেছেন যে বালু উত্তোলনের সঙ্গে সেখানকার ইজারাদার মিস্টার সাখাওয়াত হোসেন পায়েল, যিনি সামিউল ট্রেডার্স এর মালিক, এবং তার সঙ্গে নবীনগরে বিএনপির 2টি গ্রুপ জড়িত রয়েছে, আপনার পত্রিকায় সেটি উল্লেখ করেছেন। পাশাপাশি আপনি বলেছেন এর সঙ্গে স্থানীয় প্রশাসনও জড়িত এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গেরও এখানে হাত রয়েছে, যার ফলে সাধারণ জনগণ এই তবর একটি বালু উত্তোলনের ঘটনায় তারা এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন। আপনি আরো লিখেছেন এলাকাবাসী আপনার কাছে জানিয়েছেন অন্তত শতাধিক আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা এই বালু মহলের সিন্ডিকেট ব্যবসা করে ইতিমধ্যে তারা কোটিপতি বনে গেছেন। কি বলবেন মিঠু সূত্রধর পলাশ? যেহেতু আমাকে একটা বলবার সুযোগ করে দিয়েছেন, আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য না থাকে আমরা সেটি আসলে উপস্থাপন করতে পারি না। ধন্যবাদ জানাই আসলে এখনকার যে বর্তমান যে উপজেলা প্রশাসন আছে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তাদেরকে মিসগাইড করছেন মানে কিছু মানুষ। যদিও আমরা দেখতে পাই, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ইজারা পেয়েছে নাসিরাবাদে,
বালু কাটতেছে চরলাপাঙে। চল্লাপাড়ে এখন দুই মৌজা। ইজারা যদি নাসিরাবাদ হয়ে থাকে চরলাপাঙে কি করে বালু কাটবে? আমি প্রথমত এই কথাটা আপনার কাছে প্রশ্ন রাখছি। দ্বিতীয়ত মানে এই প্রশ্নটি এই পায়েল প্রশ্নটি টিটিও মুক্তার, রেখেছে যে প্রশাসন তাহলে কি হ্যাঁ, করে, এই প্রশ্নটি আমাদের সকলের। পায়েল মুক্তার তিনি একজন মানে সক্রিয় বিএনপি নেতা। এটা আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দেখেছি। তিনি আসলে রায়পুরা বলেন আর নরসিংদীর লোকজন বলেন, ওইখানকার ভাড়াটিয়া যে সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসীদের মাধ্যমে তিনি এই বালু মহলের মানে একটা সন্ত্রাসের একটা রাজত্ব কায়েম করছেন বলে আমরা ধারণা করতে পারি। এবং আমি আমার কাছে আরেকটা তথ্য আছে, নরসিংদীতে যেই অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র লুটের যেই অস্ত্রগুলো এই বালু মহলে ব্যবহৃত হচ্ছে। এবং রায়পুরা নরসিংদীর যে লোকজন সন্ত্রাসীরা আছেন, এই বালু মহলে এই পায়েল মুক্তারের একদম মানে ভাড়াটে লোক হিসেবে, ভাড়াটে সন্ত্রাসী হিসেবে এখানে কাজ করছেন। আরেকটা তথ্য দিয়ে থাকি, এখানকার আপনি বলেছেন যে অনেক রাজনৈতিক নেতারা এই কোটিপতি হয়েছেন। আপনি গত যেই ইজারাগুলো হয়েছে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন সুবন ইজারা নিয়েছে, এবং অনেক রাজনীতিক আওয়ামী লীগ বিএনপির যে নেতাকর্মীরা পূর্বে ওই ইজারাতে সক্রিয় ছিলেন, এবং তারা কোটি কোটি টাকা এখান থেকে বাণিজ্য করেছেন। এবং আমাদের অনেক সাংবাদিকরা এখান থেকে অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন বলে আমরা জানতে পাই। এবং এই ইজারাদাররা কিন্তু শুধু সন্ত্রাসীদের কি টাকা দেন না, আমাদের সাংবাদিকদেরও টাকা দেন। এবং আমাকেও দু একবার টাকা অফার করা হয়েছে, আমি অবশ্য নেই, কারণ এটা আমার মনে হয়েছে না যে একটা মানুষের ঘর বাড়ি বিলীনের টাকা আমি আমার পরিবারে নিয়ে এসে খরচ করব। এটা আমি কখনোই এটা আমার নীতির সাথে যায় না। আমি টাকার পরিমাণটা কি মানে খুব ছোটখাটো না বড় বড় অফার ছিল আপনার জন্য? মানে টাকার পরিমাণটা কি ছোটখাটো না বড় অফার? মানে ছোটখাটো বড় বড় ওইটা আসলে মানে বলতে চাচ্ছি না, যদিও না, এটা তো স্বর্ণমহল, কারণ যেহেতু কোটি কোটি টাকা। টিটো বলছিল যে 9 কোটি টাকার টেন্ডার যখন 1 বছর পরে 72 কোটি টাকা হয়ে যায়, তখন সাংবাদিকও যখন টাকা এখান থেকে নিয়ে আসে, তাহলে তো নিশ্চয়ই 72 কোটি টাকার মধ্যে একটা বড় আকারের অফারই আপনাদেরকে দেওয়া হয়, বড় এক ছোটখাটো অফার দেওয়ার কথা না। ছোটখাটো এখানে আসলে টাকার ছড়াছড়ি। এখানে আপনি সংবাদকর্মী হিসাবে যদি যান, আপনাকে টাকা দিবে তারা, তাদের বিরুদ্ধে নিউজ করা যাবে না। আপনি জেনে খুশি হবেন, আমি এই পর্যন্ত প্রায় 10টার অধিক নিউজ, আমি যেহেতু আমার 3টা প্রতিষ্ঠান আছে, আমি 3টা প্রতিষ্ঠানে কাজ করি, আমি 10টার অধিক নিউজ আমি ছাপিয়েছি এবং আমি করেছি, সরজমিনে মানে তদন্ত করে আমি করেছি। এবং আপনি জেনে খুশি হবেন, হয়তো আগামীকাল হয়তো এর পরের দিন এই বালু মহল নিয়ে চমকপ্রদ একটা নিউজ আমি আপনাদেরকে মানে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ওইটাতে আপনাদের মানে যে প্রশ্ন আপনারা রাখছেন, সেটার সম্পূর্ণ উত্তরই সেখানে আপনারা পাবেন। তবে আমি এতটুকু অনেক ধন্যবাদ মিঠু। আমরা আপনার সেই জি, আমরা একটু যেহেতু আজকে মানে সংখ্যাটা একটু বেশি, আজকে আলোচকের সংখ্যা বেশি, আমরা আবার সেকেন্ড রাউন্ডে আপনার কাছে আসবো। আপনার সেই রিপোর্টটার জন্য আমরা অপেক্ষা করবো। আমরা একটু আসতে চাই আমাদের ঢাকা থেকে যিনি যুক্ত হয়েছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট ওবায়দুর রহমান বাদল ভাই। বাদল ভাই নিয়মিত বালু মহলের বিরুদ্ধে, বালু সিন্ডিকেটের বিরুদ্ধে, চাঁদাবাজি, সন্ত্রাসী, এই সমস্ত ঘটনার বিরুদ্ধে সর্বক্ষণ সোচ্চার থাকেন। বাদল ভাই, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আপনি আমাদের দুজন গণমাধ্যম কর্মীর বক্তব্য শুনেছেন, একজন শাহিন রাজা টিটু এবং আরেকজন শাহিন রাজা টিটু স্টার টিভিতে যিনি মূলত সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমাদের মিঠু সূত্রধর পলাশ, অবজারভার এবং মানব কট্টর, তিনি এখানে কাজ করছেন। এবং তার কিন্তু একটি বিষয় অবধারিত সত্য যে বালু মহল নিয়ে তার কিন্তু একাধিক রিপোর্ট আমরা দেখেছি। যদিও রিপোর্ট একের পর এক হচ্ছে, কিন্তু রিপোর্টের কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। প্রশাসন কেন ওই জায়গাতে একের পর এক এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটছে, গ্রামগুলো ভেঙে যাচ্ছে, তারা মাঝে মাঝে তৎপর হচ্ছে, মাঝে মাঝে সেখানে যাচ্ছে, গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছে, কিন্তু আসলে কাজগুলো বন্ধ হচ্ছে না। যদিও অভিযোগ আছে কিছুক্ষণ আগে, যেটি খুব গুরুতর অভিযোগ করেছেন শাহিন রাজা টিটু, যে এর সঙ্গে শুধু প্রশাসন, যেটি মিঠু তার রিপোর্টে বলেছেন, বা তার সঙ্গে বিএনপি, দুটি গ্রুপ জড়িত, আওয়ামী লীগের লোকজন এখানে শত শত কোটি টাকার মালিক হয়েছে,
এই সমস্ত কথা পত্রিকার রিপোর্টে এসছে। কিন্তু টিটুর কথা হচ্ছে যে গ্রামগুলোতে মূলত সবচেয়ে বেশি প্রতিবাদ হওয়ার কথা, সেই গ্রামের সঙ্গে যারা জড়িত মাতব্বর, সর্দার কিংবা জনপ্রতিনিধি, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে তার কাছে এরকম তথ্য আছে যে সেই সমস্ত মাতব্বর কিংবা সর্দার কিংবা জনপ্রতিনিধি তারাই মূলত ওই সমস্ত অবৈধ বালু সিন্ডিকেটের কাছ থেকে প্রতিনিয়ত মাসোয়ারা নিচ্ছে, যে কারণে তারা উপর দিয়ে গ্রামবাসীদের সঙ্গে ইয়েস ইয়েস বলে, কিন্তু রাতের আধারে তাদের সঙ্গে ভাগবাটোরায় মিলিত হয়। এটি একদম সুনির্দিষ্টভাবে যেটি গণমাধ্যম কর্মী শাহিনুজা টিটু বললেন। আপনি আমাকে বলবেন যে যেই ঘটনাগুলো একের পর এক ঘটছে, যেটি আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকে অনেকটা বলেই দিয়েছেন যে আগামী 2 মাস যেই ইজারাটির বাকি সময়টুকু রয়েছে 13 এপ্রিল পর্যন্ত, প্রয়োজনে তিনি বলেছেন সেই ইজারাটাও তিনি বাতিল করে দেবেন এবং আগামীতে এই ইজারা যেন অন্তত এই বালুমহালগুলো এই ধরনের নদী তীরবর্তী গ্রামগুলোকে নিশ্চিহ্ন করতে না পারে, সেই ইজারা টোটালি বন্ধ রাখবেন। কি বলবেন আপনি? এটি কতটা আদৌ সম্ভব? একটু বলে নেই যে আজকের এই টক শোতে আমি 3 জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথমত সেখানকার নবীনগর পশ্চিম ইউনিয়নের যিনি ইউপি চেয়ারম্যান নূরে আলম, তিনি কথা দিয়েছিলেন আজকে যুক্ত হবেন, কিন্তু সম্ভবত যেহেতু বুঝতে পেরেছেন যে জনপ্রতিনিধিরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাকে হয়তো বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, তিনি বুঝতে পেরে হয়তো এখানে যুক্ত হননি, আমার যেটা ধারণা। সেকেন্ডলি, আমরা প্রশাসনের পক্ষ থেকে ইউনূ মহোদয়কে এখানে যুক্ত করবার চেষ্টা করেছিলাম। ইউনূ মহোদয় কথাই বলতে পারেন না, এতটাই অসুস্থ। 5 মিনিট আগেও তাকে আমি বলেছিলাম টক শো শুরু হওয়ার আগে, কিন্তু তিনি কাশির যন্ত্রণায় কথা বলতে পারেন না। বাট তিনি একটি কথা পরিষ্কার বলেছেন যে দাদা, আমার পক্ষ থেকে আপনি এইটুকুই বলবেন যে প্রশাসনের বিরুদ্ধে আপনাদের গণমাধ্যম কর্মীদের যে অঙ্গুলি হেলন কিংবা আমাদের দিকে যে তীরটা আপনারা ছোড়ার চেষ্টা করেছেন, যদি কোনো বিষয়ে কোনো গণমাধ্যম কর্মী কিংবা কেউ, আমি এসছি মাত্র 2.5 মাস, এই 2.5 মাসের মধ্যে যদি আমার বিরুদ্ধে ন্যূনতম বালু মহলের সঙ্গে আমার কোনো অনৈতিকতার সম্পর্ক কেউ মানে প্রমাণ করতে পারে 1%, আমি এখান থেকে সসম্মানে আপনাদের সালাম দিয়ে চলে যাব। এটা তার চ্যালেঞ্জ, তিনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন। আর মাননীয় সাংসদকে আমি বলেছিলাম যে মান্নান ভাই, আপনি যদি আজকে টক শোতে আসেন, বহু লোক আপনার বক্তব্য শুনতে চায়, কারণ আপনি নির্বাচনের আগেও বালু মহল নিয়ে খুব জোরালো ভূমিকা রেখেছেন, সোচ্চার কণ্ঠে বলেছেন আপনি এগুলি বন্ধ করবেন। কিন্তু আপনি মাত্র 3 দিন এমপি হওয়ার পরে আজকে এই ধরনের ঘটনায় 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। আপনি একটা জোরালো বক্তব্য দিন, কি করতে চাচ্ছেন আপনি? তিনি বলেছেন যে অপু, আসার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজ রাত 10টায় তোমাদের হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে আমাকে যেতে হবে পূর্ব নির্ধারিত, সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যাবে, সেই কারণে আমি আসলে আজকে তোমার সঙ্গে যুক্ত হতে পারবো না। তবে খুব 2-1 দিনের মধ্যে আমি তোমার টক শোতে আসবো এবং ডিটেলস কথা বলবো। এই হচ্ছে 3 জনের জনপ্রতিনিধি এবং প্রশাসনের বক্তব্য। আপনি এর সঙ্গে যদি কোনো যুক্ত করতে চান কিংবা আপনার মতামত ব্যক্ত করতে চান যে আসলে এই ইজারাটা আর কদিন চলবে, আমরা যেটা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি। জনাব ওবায়দুর রহমান বাদল। ধন্যবাদ দাদা। আমি ভূমিকা না করে মূল আলোচনায় আসি। তো আমাদের ডিসি মহোদয় বলেছেন, আশ্বস্ত করেছেন, এটার বাস্তবায়ন আমরা দেখার অপেক্ষায় আছি। একদম তো এখানে যে 3 জনের নাম বলছেন, ওনারা থাকলে সবচেয়ে ভালোই। তো যেহেতু বিএনপির নেতৃবৃন্দ জড়িত থাকার কথা আসছে, প্রশাসনের লোক জড়িত থাকার কথা আসছে, নবীনগর পশ্চিম ইউনিয়নের যে জনপ্রতিনিধি প্লাস যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা জড়িত থাকার অভিযোগ আসছে। তো এই মানুষগুলো আসলে হয়তো ওদের মুখ থেকে আমরা জানতে পারতাম বা বিভিন্ন প্রশ্ন করা যেত। তো আজকে আলোচনার বিষয় যেটা, আহ আজকে হচ্ছে সকাল 7টায় গুলিবিদ্ধ হলো। কিছু কিছু পত্রিকায় আসছে 10 জন, কিছু কিছু পত্রিকায় 4 জন, কিছু কিছু পত্রিকায় 15 জন, আপনি বললেন যে 7 জন। তো বালু সন্ত্রাসীরা আমাদের ভূমি মালিকদের 7 জনকে গুলি করে হত্যা, মানে গুলি করা হলো। তারা মারাও যেতে পারতেন, গুরুতর আহত হয়েছে এমন কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সহ বিভাগীয় ঢাকাতে প্রেরণ করা হয়েছে। তো এই যে আজকে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পরে প্রশাসনের কি অ্যাক্টিভিটি ছিল? আমি যতটুকু জানতে পেরেছি যে 7টায় গুলির ঘটনা ঘটছে, প্রশাসন এখানে গিয়ে উপস্থিত হয়েছে 12টায়। তারপর একজনও গ্রেফতার করা হয় নাই। তো এরকম একটা গোলাগুলি ঘটনার পরে কাউকে গ্রেফতার করা হয় নাই। সামিউল ট্রেডার্সের যে মালিক, সম্ভবত যে সন্ত্রাসীগুলি গোলাগুলি করছে, ওইগুলি তো ওনারই লোক। তো সন্ত্রাসী যদি পুলিশ গিয়ে না পেয়ে থাকে, তাহলে যে এই ইজারার মালিক, ওনাকে তো গ্রেফতার করার কথা। কিন্তু কাউকে গ্রেফতার করা হলো না। ওনাদের বিবৃতি হচ্ছে গিয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। তো এখানে সরাসরি গুলি করা হলো, লোকজন আহত হলো, জেলা সহ ঢাকায় প্রেরণ করা হলো উন্নত চিকিৎসার জন্য, তারপরেও একজনকে গ্রেফতার করা হলো না। বিষয়টা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে
মাননীয় সংসদ সদস্য যতটুকু শুনেছি যে উনি নির্দেশ দিয়েছেন যে লোক দেখানো কাজ আপনারা করবেন না। কিন্তু লোক দেখানো ও কাজ সংসদ সদস্য নির্দেশ দেওয়ার পরেও একজন গ্রেফতার না হওয়াটা তো আসলে অনেক দুঃখজনক। আমি আসলে নবীনগরের এই যে এই ইউনো মাসুম স্যার, তারপর হচ্ছে ইকরামুল সিদ্দিক আর সার্কেল অফিসার চিত্তরঞ্জন দাস যাওয়ার পরে আমি আর আসলে কারো নাম জানি না কেন, তাদের আসলে অ্যাক্টিভিটি আমার ওই রকম চোখে পড়ে না। আমরা এই যে ইউনো ও মাসুম স্যার প্লাস হচ্ছে ইকরামুল সিদ্দিক থাকাকালীন সময় দেখেছি ওনারা বেশ কিছু সাহসী অভিযান পরিচালনা করেছে। নবীনগর বেশ কিছুদিন পর পরই হচ্ছে বাজারে মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হতো। অথচ আপনি দেখেন যে এই যে কিছুদিন আগে আমাদের যে সিলিন্ডার গ্যাসের দাম এত বৃদ্ধি পেল, আমি দেখলাম না যে নবীনগর বাজারে কোনো একটা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই যে রমজানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, কোথাও দেখলাম না যে একটা মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। নবীনগরের রাস্তার আশেপাশে অসংখ্য অবৈধ স্থাপনা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে, আমি দেখলাম না কোনোদিন একটা মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যে কালফেট গুলি আছে, প্রশাসনের নেতৃবৃন্দের মধ্যে যে কালফেট গুলি আছে, এগুলো যদি সক্রিয়ভাবে কাজ না করে তাহলে নবীনগর থেকে অন্যায় অনিয়ম দুর্নীতি কিভাবে বন্ধ হবে? আপনার সেদিনের একটা টকশো তো আমি বলেছিলাম যে দাদা দেখেন, একজন সংসদ সদস্য আব্দুল মান্নানের পক্ষে নবীনগর থেকে এই বালুমহাল, তারপর হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি এগুলি বন্ধ করা সম্ভব না যদি প্রশাসনের লোকজন আন্তরিক না হয়। এখন আজকের যে ঘটনাটা ঘটলো, যে ভূমির মালিকরা তাদের ভূমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, তারা প্রতিবাদ জানাতে গেল, তাদের উপর গুলি চালানো হলো, তারা অনেকেই আহত হচ্ছে, গুরুতর আহত হয়েছে। এই ঘটনার পর একজন গ্রেপ্তার হয় নাই, মানে বিষয়টা কেমন না? এবং আমি দেখেছি যে নিউজটা যমুনা টিভি সহ বেশ কিছু জাতীয় টিভিতেও প্রচার হয়েছে এবং ডিসি প্রায় মহোদয় সব আশ্বস্ত টেলিভিশন। করেছেন, আমাদের এই যে ইউনু মহোদয় আশ্বস্ত করেছেন, আমাদের যে সার্কেল অফিসার আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা আর কত এভাবে আশ্বস্তের মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমরা কার্যকারিতা কবে দেখবো? এখানে বিএনপির নেতাকর্মীরা যদি জড়িত থাকে, তাদের কষ্ট কে, কারা কারা জড়িত, তাদের নামগুলি প্রকাশ করা হোক। প্রশাসনের যদি কাউকে গ্রেপ্তার করতে বাধা দেয়, প্রশাসন প্রেস ব্রিফিং করুক, প্রেস ব্রিফিং করে ওনাদের নাম প্রকাশ করুক যে বিএনপির এই নেতাগুলি জড়িত, ওনারা আমাদের বাধা দেয় অভিযান পরিচালনা করতে। এমপি মহোদয় তো বলেছেন যে আমি জীবন দিয়ে হলো নবীনগর থেকে সন্ত্রাস মুক্ত করব। বালুমহাল মুক্ত করা, নবীনগর থেকে চাঁদাবাজি মুক্ত করা, মাদক মুক্ত করা, এবং হচ্ছে এই যে পরিবহন থেকে চাঁদাবাজি করা হয়, এগুলি ওনার নির্বাচনী প্রধান প্রতিশ্রুতি। উনি 4টা প্রতিশ্রুতির মধ্যে বালুমহাল বন্ধ করা ছিল অন্যতম প্রতিশ্রুতি। প্রেস ব্রিফিং করা হোক, প্রশাসনের লোকজন প্রেস ব্রিফিং করুক যে ওনাদের কারণে আমরা অ্যাকশনে যেতে পারি না, আমরা এমপি মহোদয়ের কাছে বলি। আর এখানে যদি প্রশাসনের লোকজন জড়িত থাকে, আপনি বলেছেন যে ইউনু মহোদয় বলেছে যে আমার যদি বিন্দু পরিমাণও জড়িত থাকেন তাহলে আমি এখান থেকে বিদায় নিব। তাহলে এই যে কিছুদিন পর পর এই ঘটনাগুলি হচ্ছে, ওনার নেতৃত্বে তো একটা মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখি না, আজকে একজনকেও গ্রেপ্তার করতে দেখি নাই। তাহলে এই ব্যর্থতাগুলি কার? এই ব্যর্থতাগুলি তো প্রশাসনের। একজন সাংসদ হিসেবে আব্দুল মান্নান সাহেব নির্দেশনা দিয়েছেন এবং উনি নির্দেশনায় দিবেন, এই নির্দেশনাগুলি বাস্তবায়ন করার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, এটা দোষ এমপির উপরে আমরা বর্তাবে, কিন্তু দায় কার? দায়িত্ব প্রশাসনের। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের যারা মালিক জনগণ, তাদের উপর যখন আক্রমণ হয়, যারা আক্রমণ করে সন্ত্রাসীদের যখন গ্রেপ্তার করা না হয়, তখন তো সন্ত্রাসীরা আরো উৎসাহ পায়। আজকে 10 জনকে আহত করছে, আগামীকাল 30 জন আহত করবে, এর শেষ কোথায়? প্রশাসনের যদি তাদের কাজ চালাতে বাধাগ্রস্ত হয়, কেউ যদি ওনাদের নির্দেশ মানে মানা করে যে আপনারা ওখানে যাবেন না, কাউকে গ্রেপ্তার করবেন না, এই মানুষগুলো কারা? তারা প্রেস ব্রিফিং করে প্রকাশ করুক। তারা যদি সমাধান না করে তাহলে নবীনগর থেকে এগুলি দূর হবে কিভাবে? এমপি সাহেব অ্যাকশনে যাবেন কিভাবে? তো আমি তো এখানে দেখছি যে প্রশাসনের আন্তরিকতার অভাব, এবং যারা রাজনীতি যারা করে তারা তো জনগণের জন্য করে। যে রাজনৈতিক নেতারা নিজের এলাকার মাটি নদীর মধ্যে বিলীন করার সাথে জড়িত সামান্য অর্থের জন্য, তাদের চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। এদের নামগুলি তো নবীনগরের মানুষকে জানানো দরকার আমি মনে করি। আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা একটা অনুসন্ধানী প্রতিবেদন করেন, প্রতিবেদন করে ওই নামগুলি নিয়ে আসেন, এই নামগুলি জনগণের সামনে প্রকাশ করেন। এই মানুষগুলিকে মানুষ চিনুক যে কারা কারা কারা, এই কালপিট গুলি কারা, কারা এই বালু মহলের সাথে জড়িত। এই কালপিট গুলির নামগুলি নবীনগরের মানুষ জানা দরকার আছে। একদম আমার মনে হয় আপনার এই
এই কথাটা আহ, সকলের মনের কথা যে যাদেরকে গণমাধ্যম কর্মীরা তাদের বিভিন্ন রিপোর্টে বলছেন যে এই বালু উত্তোলনের সঙ্গে কেবল ইজারাদারই জড়িত না, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন গ্রুপের বড় বড় নেতারা জড়িত। তারা বলছেন প্রশাসন জড়িত, প্রভাবশালী রাজনৈতিক যারা শীর্ষ পর্যায়ের ব্যক্তি আছেন, সাংবাদিক, তারাও সেখান থেকে নানাভাবে অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছেন। সে কারণে মিঠুর একটি রিপোর্টে এসছে যে এলাকাবাসী তাকে জানিয়েছে যে এই বালুমহল থেকে বিগত দিনে অন্তত শতাধিক আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ পর্যায়ের প্রভাবশালী রাজনৈতিক নেতা এই সিন্ডিকেট থেকে কোটিপতি হওয়ার রেকর্ড করেছেন, এরকম তথ্য রয়েছে। আমরা একটু আসতে চাই যিনি মূলত এই ধরনের বিষয়গুলোতে জাতীয় পর্যায়ে কাজ করছেন, তিনি শামীম আহমেদ, যিনি মূলত একসময় আমাদের নোংরের প্রেসিডেন্ট ছিলেন। এখন তিনি নদী প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন, যেটি ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি শুরু করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন, সেটি কনভেনার তরি বাংলাদেশ, যেটি সারা বাংলাদেশে বেশ একটি আলোচিত সামাজিক আন্দোলনের নাম। শামীম ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে ওয়ান্স এগেন স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ দীর্ঘদিন পর আপনি নবীনগরের কথা এসেছেন। একটা সময় নিয়মিত আসতেন, আপনাকে পাওয়াই জানা। তবে আজকে আমি যখন টকশো শুরুর আগে এখানকার নবীনগরের ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম তাকে এখানে নিয়ে আসবার জন্য, তিনি তখন শারীরিক অসুস্থতার জন্য বলছিলেন যে কারা কারা থাকবেন। তখন আমি আপনার কথা বলার পর তিনি কিন্তু বলেছেন যে আজকে সকালবেলা এই ভদ্রলোককে আমি দেখেছি জেলা প্রশাসক মহোদয়ের যে আজকে একটি কমিটি গেছে, আইন শৃঙ্খলা বা রাজস্বিক এই যে কমিটি সভা, সেখানে আপনাকে তিনি দেখেছেন এবং আপনি যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে তুলেছেন, কিংবা ইউনো মহোদয় এই ইজারাটি বন্ধ করবার যে দাবি জানিয়েছিলেন সেটির সঙ্গে ডিসি মহোদয় বলেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যেটি আমাকেও বলেছেন। এইমাত্র যিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের ওবায়দুর রহমান বাদল, যেটি বললেন যে এত বড় ঘটনার পরও কেন প্রায় 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছেন, এবং যেটি দুজন গণমাধ্যম কর্মী বলেছেন যে সাখাওয়াত হোসেন পায়েল, যাকে কেউ বলছেন বিএনপির সভাপতি, আবার এখানে কয়েকজন বলছেন যে তিনি বিএনপির সঙ্গে এখন আর জড়িত নন, দর্শকরা বলছেন। এই নেতার নির্দেশেই এই ধরনের সংঘবদ্ধ চক্ররা এই ধরনের হামলা করবার সাহস পায়। তাহলে অন্যরা যেহেতু পার্শ্ববর্তী একটি উপজেলা রায়পুরা থেকে আসে, তারা আবার রায়পুরায় ফিরে যায়, সেখানে হয়তো পুলিশ যেতে পারে না, কিন্তু যিনি এটি নিয়েছেন সেই সাখাওয়াত হোসেন পায়েল, তাকে তো পাওয়া যায়, তাকে তো একটু খুঁজলেই পাওয়া যায়। তো ইজারাদারদের পক্ষ থেকে অন্তত এই ভদ্রলোক কেন এখনো ধরাছোঁয়ার বাইরে, সেটি পরিষ্কারভাবে বাদল বললেন, এবং বললেন যে প্রশাসনের এখানে আন্তরিকতার অভাব রয়েছে। এবং তিনি যেটি বলছেন যে যদি রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, বিএনপির 2 গ্রুপের কথা বলা হচ্ছে, সাংবাদিকরা যেন স্পেসিফিকলি তাদের নামগুলো অন্তত তুলে ধরে যে কারা আসলে এখান থেকে অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছেন কিংবা অবৈধ এই কর্মকাণ্ড পরিচালনা করতেছেন। আপনি নদী নিয়ে কাজ করেন, নদী সুরক্ষা নিয়ে কাজ করেন, প্রকৃতি নিয়ে কাজ করেন। আপনি আজকে নিজেও আপনার ফেসবুক, যেটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোফাইল, অনেক ফলোয়ার, আপনি নিজেও লিখেছেন যে বালু সন্ত্রাসীদের হাত থেকে চরলাপাং বাসীকে বাঁচান। এটি আপনি কার কাছে বলেছেন, কার কাছে উদাত্ত আহ্বান জানি জনাব শামীম আহমেদ? ধন্যবাদ দাদা। আপনার মাধ্যমে আজকে আমি অন্তত চরলাপাঙে যারা আজকে আহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আজকে আমি সকালে কিন্তু আমার মিঠুর সাথে কথা হয়েছে, তো মিঠুদা আমাকে বিষয়গুলো জানিয়েছেন এবং ভিডিওটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। এবং সকালে 10টায় ছিল জেলা নদীরেখা কমিটির মাসিক সভা, ওই সভার মেম্বার হিসেবে আমি ওখানে উপস্থিত ছিলাম এবং আমি ওখানে প্রথমেই নবীনগর যে চরলাপাঙে যে ঘটনাটা ঘটেছে, গোলাগুলির ঘটনাটা, ওটা আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ওখানে আমাদের ইউনো মহোদয় ছিলেন। এখানে আমার একটা কথা হলো যে আমার পূর্ববর্তী বক্তা যিনি কথা বলে গেলেন, ওবায়দুর রহমান বাদল সম্ভবত ওনার নাম, উনি যে কথাটা বললেন যে গুলাগুলির মতো ঘটনা ঘটছে, কেউ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এটা আসলে দুঃখজনক, কারণ আর এই যে আজকে শুধু এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়, এর আগেও কিন্তু রায়পুরা থেকে এই সন্ত্রাসী চক্র কিন্তু এর আগেও গোলাগুলি করেছে এখানে, আমরা বিগত সরকারের সময় দেখেছি। তারপর মধ্যে আবার দেখলাম আমাদের অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু এই ধরনের ঝামেলা হয়েছে এখানে। এটা কিন্তু দীর্ঘদিন যাবত এই সমস্যাগুলো হচ্ছে, শুধু এখানে চর লাপাং যে এটাও না, কিন্তু চর কেদারখোলা, চর লালপুর, আশুগঞ্জের দিকে, তো এইসব জায়গায়ও কিন্তু
এই ধরনের নৈরাজ্য হয়েছিল নদীতে, এটা দীর্ঘদিন যাবৎ। এবং আমরা জানি যে আগেও ইজারা যে অ্যামাউন্টটা ছিল এর কিন্তু 10 গুণ বাড়িয়ে যে ইজারাটা হয়েছে, তার মানে এই যে এই স্বর্ণের খনি, এটাই কিন্তু সত্য। বালু কিন্তু আগে আমরা জানতাম না যে বালুতে আসলে এত ব্যবসা। এখন যে অফার গুলো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে সাংবাদিকরা থেকে শুরু করে স্থানীয় যে লোকজন এখানে যে অফার পায়, আসলে অফারটাও লোভনীয় অফার, এটা বড় ধরনের অফার। এই ধরনের অফার মাঝে মধ্যে আমাদের কাছে আসে, দুঃখের বিষয় যে আমরা হজম করার মতো সাহস রাখি না। তা এখানে 2 মাসের কথা জেলা প্রশাসক মহোদয় বললেন যে তাদের যারা 2 মাস আরো আছে, তারা যেহেতু অস্ত্র প্রদর্শন করেছে, গুলোগুলি করেছে, এখানে মানুষজনকে আহত করেছে, মানুষ নিহত হতে পারতো, এখানে কেন 2 মাস অপেক্ষা করতে হবে? এই বন্ধটা আজকেই না কেন? কারণ জেলা প্রশাসক চাইলে তো আজকেই বন্ধ করতে পারে, কারণ তারা জেলা প্রশাসকের সাথে তারা যখন ইজারাটা নেয় তখন কিন্তু একটা চুক্তিতে হয়, তারা কিন্তু চুক্তি লঙ্ঘন করেছে। এখানে এই চুক্তি লঙ্ঘন করার দায় কিন্তু তাদের অটোমেটিকলি বাতিল হওয়ার কথা। তো এখানে 2 মাস, তার মানে তার দিকে আবার 2 মাস সময় দেওয়া হচ্ছে তারা লুণ্ঠন করার জন্য। এটা এর ফলে কিন্তু এখানে আমাদের ফসলি জমিগুলো কমে যাচ্ছে এবং মানুষজন বেটে মাটি হারা হচ্ছেন। আমরা দেখেছি যে এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বা অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে কিন্তু আমাদের অনেক ফসলি জমি, কোথাও কোথাও মসজিদ, মাদ্রাসা, মানুষের বসত বাড়ি, আমরা কোথাও দেখেছি মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, এগুলো বিলীন হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আসলে এই ধরনের ঘটনা আগে ঘটতো না। নদী ভাঙ্গন কিন্তু ছোটখাটো থাকলেও কিন্তু এত বড় ভাঙ্গন কিন্তু আগে ছিল না। তো মানুষজন, আমরা এর আগেও দেখেছি মানুষজন নৌকা নিয়ে গ্রামবাসী ধাওয়া করেছে। তা এখানে আমার মনে হয় জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা প্রশাসন নরসিংদী, যেহেতু এখানে 2টা নদীর এপার এবং ওপার 2টা জেলা এখানে বিভক্ত, এখানে কিন্তু 2জন সমন্বয় করতে পারে। হ্যাঁ, 2জন সমন্বয় করে আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা জেলা প্রশাসকের মিটিং এ আমরা উত্থাপন করেছি যে যৌথ বাহিনীকে এখানে ব্যবহার করার জন্য, সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য ওনারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু বাস্তব এখানে কোনো রূপ নেয়নি, কারণ এখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখিনি। তো আমরা মাঝে মধ্যে দেখেছি যে বালুর নৌকা আটক করা হয়েছে, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা জরিমানা করেছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা জরিমানা হয়েছে, এবং আসামি অ্যারেস্ট করা হয়েছে ওখানে শ্রমিকদেরকে। হ্যাঁ, আমরা কিন্তু স্পষ্টভাবে জানি যে কারা কারা এই বালুর ব্যবসার সাথে জড়িত, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না বা আনা হচ্ছে না। এখানে আমরা শুধু রাজনৈতিক না, এখানে গ্রামের যে সাহেব সর্দাররা আছেন তাদের থেকে শুরু করে উঠতি বয়সী যে ছেলেরা আছে, উশৃঙ্খল ছেলেরা আছে, তারাও কিন্তু এখান থেকে ছোটখাটো কমিশন পেয়ে থাকে, যার জন্য কিন্তু তারা এদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারে। এবং আরেকটি জিনিস যেটি মিটু সূত্রধর পলাশ বলেছেন যে নরসিংদী থেকে যে অস্ত্র লুটপাট হয়েছে 24 গণ আন্দোলনের সময়, এগুলো এখানে ব্যবহার করে থাকতে পারে। তাও কিন্তু এখানে একদম যে ফাও বলেছে বিষয়টা এরকম নয়, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, কারণ একদম প্রকাশ্যে কিন্তু তারা গুলি করেছে আজকে। এখন এই অস্ত্র উদ্ধারের জন্য বহু কথা হয়েছে, সরকারের মাননীয় উপদেষ্টারা কিন্তু তাদের ব্যর্থতার কথাও বলেছেন। এখন একটা রাজনৈতিক সরকার এসেছেন। আর আরেকটি ভালো একটা খবর আমরা আজকেই ওখানকার যে স্থানীয় যে সংসদ সদস্য আছেন জনাব এম এ মান্নান সাহেব, উনি চমৎকার ভাবে ওনার উপস্থাপন করেছেন ওনার বক্তব্য। উনি টোটালি এই বালুমহলের বিপক্ষে বা সন্ত্রাসীদের বিপক্ষে উনি বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা তো আমরা কার্যকর দেখতে চাই। আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ সরকার অনেক স্ট্রংলি তারা এগুলো হ্যান্ডেল করার চেষ্টা করেছে, কিন্তু আবার আওয়ামী লীগের লোকজনই এই বালুমহলে বালু লুণ্ঠন করেছে। আবার আমরা যদি দেখি যে বিএনপির সরকার খুব কঠোর কথা বলছেন বা প্রকাশ্যে তারা তাদের দলের এর ব্যাপারে কথা বলছেন, কিন্তু তারা কার্যকর যদি কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে কিন্তু তারাও এই তাদের কথাগুলো নিয়ে কিন্তু মানুষজন হাস্যরসে করবে। তো আমরা আশা করব যে জনাব এম এ মান্নান সাহেব, উনি অত্যন্ত সজ্জন মানুষ, আমি যতটুকু জানি যে উনি যথেষ্ট সৎ মানুষ। তো ওনার এখানে প্রমাণ করতে হবে আসলে যে আমরা আসলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমাদের স্থানীয় প্রশাসন, আমরা এর আগেও কিন্তু স্থানীয় প্রশাসন নিয়ে কিন্তু অনেক অভিযোগ ছিল। পাশাপাশি আমরা ওখানকার যে এই ভূমি অফিসের যে নায়েবদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আমরা এর আগেও শুনেছি। হ্যাঁ, কারণ আমরা যখন জেলা প্রশাসকের মিটিং এ যখন আলোচনা করি তখন ইউনুকে এসিলেন্টকে দায়িত্ব দেওয়া হয়, তারা কিন্তু
ওইখানে অনেক সময় স্পটে ওনারা না গিয়ে ওনারা নায়েবদেরকে দায়িত্ব দেন এবং নায়েবটা ঘুরে আসেন এবং ওনারা ছবি ভিডিও প্রদর্শন করেন যে এখানে কোনো ধরনের ইয়ে দেখা যাচ্ছে না, বাল্কহেড দেখা যাচ্ছে না, বালু উত্তোলনের চিত্র নাই। এরকম কিন্তু অনেক ভিডিও আমরা দেখেছি যে নায়েবরা লাইভ করতেছেন বা ভিডিও দেখাচ্ছেন যে এখানে আজকে বালু উত্তোলন হচ্ছে না, কিন্তু রাত্রে আমরা দেখলাম যে বালু উত্তোলন হচ্ছে। তো এখানে একদম একদম আমার মনে হয় আমাদের আলোচনাটা শেষ করতে হবে, কারণ আমরা প্রত্যেকের কাছ থেকে আবার 2 মিনিট করে একটু শুনবো। শামীম ভাই আপনি থাকবেন, আমরা আবার একটু আসতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন নির্বাচন বিশ্লেষক হিসেবেও আমাদের নবীনগরের কথার অত্যন্ত একজন জনপ্রিয় টকিস্ট, তিনি হচ্ছেন আহমেদ ফরহাদ ভাই। কি চলে গেছেন? দাদা আমি Hello? আছি, বলেন। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে দেখতে পাচ্ছি। আমরা একটু আসতে চাই আহমেদ ফরহাদ ভাইয়ের কাছে। তার আগে আমি কিছু অসংখ্য দর্শক আজকে যুক্ত হয়েছেন। আমরা কয়েকটা কমেন্ট একটু ফরহাদ ভাই, এখানকার চ্যানেল প্যানেলে যারা আছেন তাদের পরবর্তীতে যেহেতু সবাই আবার কথা বলবেন এই পুরো বিষয়টার উপর, দর্শকরা কি বলছেন তারা একটু শুনে নেই আমরা মিনিট দিয়ে। জনাব খান জাহান আলী চৌধুরী, তিনি একজন গণমাধ্যম কর্মী, তিনি জানতে চেয়েছেন আসলে দোষটা কার, সরকারের না ইজারাদারদের? সাইফুদ্দিন আহমেদ, তিনি একজন প্রাক্তন যিনি এমপি ছিলেন, ফয়জুর রহমান বাদলের ব্যক্তিগত সহকারী ছিলেন, তিনি বলেছেন আমার প্রশ্ন হচ্ছে এত বড় ঘটনার পর এখন পর্যন্ত একজন লোকও গ্রেপ্তার হলো না কেন? মোহাম্মদ ফজলে রাব্বি পাপ্পো, একজন নতুন একজন তরুণ সংবাদকর্মী, তিনি লিখেছেন আসলে দোষটা কার, যারা ইজারা নিয়েছে ওনাদের নাকি যারা ইজারা দিয়েছে তাদের? আর দাদা আরেকটি কথা হলো, নবীনগরে নাকি আগে অনেক সাংবাদিক বালুর মহল থেকে আইফোন পেতেন না, আইফোন পেয়েছেন, এখন নাকি পাই না বলে বালুর মহল নিয়ে তারা একের পর এক নিউজ করে। এটা আসলে কতটা সত্য জানতে চাই। জাকিরুল হক আবু শামা নামে একজন সচেতন রাজনৈতিক কর্মী লিখেছেন বিএনপির নেতাদের এভাবে দোষারোপ না করে প্রত্যেকের নামগুলো আপনারা তুলে ধরেন। আহসানুল হক রিপন, তিনি একজন গণমাধ্যম কর্মী, সম্ভবত বিজয় টেলিভিশনে কাজ করেন, তিনি বলেছেন সবার প্রতি অবিরাম শ্রদ্ধা রেখেই বলছি আমার অত্যন্ত কাছের আপনজনেরা আজকের অনুষ্ঠানটিতে রয়েছেন। আমাদের মফস্বল সাংবাদিক ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ দেবনাথ অপু দাদাকে দেখছি, কবে হবে এই বালু মহলে চাঁদাবাজি সেটি আমরা জানতে চাই। মিস্টার নবীন আল যমুনা জুম্মা লিখেছেন পুরো গ্রামবাসী মিলে সবটি বোট আটকাইয়া লাউ দেখবা জীবনে আর তারা আইব না, আর নৌকা গুলা বেচা গ্রামের উন্নয়ন কাজে লাগাইবা, সকলে আগে এক হও। অনেকটা গ্রাম্য ভাষায় লিখেছেন। শেখ মেয়াদ লিখেছেন চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত 17 জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের মাথায় গুলিও লেগেছে। মিস্টার আলামিন মুন্সি লিখেছেন প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে, নবনির্বাচিত এমপি মহোদয়ের আমরা সুদৃষ্টি কামনা করছি। মিস্টার আলী আহমেদ মনির, তিনি একজন শিক্ষক, তিনি লিখেছেন বালু মহলের ইজারাদারদের কোনো দলীয় পরিচয় দরকার নেই, ওরা সব সময় ক্ষমতাসীনদের আমলে ক্ষমতাসীন থাকেন, কারণ টাকার ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়ে থাকেন, ওদের শিকড় অনেক গভীরে। লোকাল প্রশাসন অনেক ক্ষেত্রে তাদের নিকট অসহায় মনে হয়। রায়পুরার ক্ষেত্রে প্রশাসন কতটা অকার্যকর তা আমাদের সকলেরই কম বেশি জানা আছে। রায়পুরার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম না চালালে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় আছে বলে অন্তত আমরা মনে করি না। মিস্টার সাইফ আহমেদ লিখেছেন এই অবৈধ বালু মহলের সঙ্গে কে কে জড়িত আছে, তাদেরকে কারা মদত দিচ্ছে, সব কটার মুখোশ আপনাদের উন্মোচন করা দরকার। আব্দুল্লাহ মামুন লিখেছেন নবীনগরের প্রশাসন অবৈধ বালুর সঙ্গে জড়িত আছে এবং বড় বড় নেতারা এই অবৈধ বালু উত্তোলন থেকে নানানভাবে সুযোগ সুবিধা নিচ্ছে। মোহাম্মদ নাসির উদ্দিন লিখেছেন আজকের ঘটনায় যেই দুজন সন্ত্রাসী গুলি করলেন তাদের নাম ঠিকানা কেউ জানেন কি? কেউ বলছেন না কেন? তাদেরকে জাতির সামনে পরিচয় করিয়ে দিতে হবে। এরা এই দুজন সন্ত্রাসী কারা গুলি করেছেন? ওনারা অস্ত্রধারী সন্ত্রাসী, অতি দ্রুত বিচারের ব্যবস্থা তাদেরকে করতে হবে। বিল্লাল হোসেন লিখেছেন আমরা সবাই আশাবাদী অনতি বিলম্বে বালু মহল বন্ধ করা হবে। আমাদের গ্রামের অনেক জমি জমা মেঘনা নদীর বুকে বিলীন হয়ে গেছে কয়েক বছর যাবত। এই ড্রেজার দিয়ে জমি জমা মেঘনা নদীর বুকে বিলীন হয়ে গেছে কয়েক বছর যাবত। এই ড্রেজার দিয়ে যেভাবে মাটি কাটছে, কয়েক বছর পর মনে হয় আশেপাশের গ্রামগুলিকে আর খুঁজেই পাওয়া যাবে না।
এক্সট্রা নাজমুল নামের এক ভদ্রলোক লিখেছেন, বালু খেকুদের পরিচয় উন্মুক্ত করতে সাংবাদিক ভাইদের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি। মিস্টার জামাল লিখেছেন, এটি সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা। ইমরানুল হক লিখেছেন, নবীনগর সদরে বিএনপির কোন কোন নেতারা জড়িত আছে তাদের নাম আপনারা প্রকাশ করুন। প্রিন্স মুসা লিখেছেন, ভাই আমাকে কি একটু যুক্ত করতে পারবেন? দুঃখিত ভাই, আপনি আগে থেকে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে নিশ্চয়ই আপনাকে যুক্ত করতে পারতাম। মিস্টার নাজির মিয়া লিখেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, পাশাপাশি সবগুলো অবৈধ ড্রেজারকে বাজেয়াপ্ত করা হোক। পলাশ ভূঁইয়া লিখেছেন, দাদা আমার মনে হয় প্রশাসনের কিছু কিছু লোক এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। গোলাম সারোয়ার লিখেছে, নবীনগরের স্বাধীনতার পর এত গোলাগুলি কখনো আমরা দেখিনি। এমপি মহোদয়, প্রশাসনকে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিতে হবে। বালু ইজারাদার প্রতিষ্ঠানের নাম মিডিয়াতে বিস্তারিতভাবে আপনাদের প্রকাশ করতে হবে। মোকাররম হোসেন নামের এক ভদ্রলোক লিখেছেন, পায়েল বিএনপির কেউ না, যেটা আমি বলেছিলাম যে সামগ্রাম ইউনিয়নের বায়োজিৎ, যিনি এখানকার সভাপতি ইউনিয়ন বিএনপির, তিনিও বলেছেন এই মুহূর্তে পায়েল বিএনপির সঙ্গে জড়িত নয়। মিস্টার জামাল আবারও লিখেছেন, ওবায়দুর রহমান বাদল ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো 100% সত্যি। ইমরানুল হক আবার লিখেছেন, নবীনগরের কোন সাংবাদিকের সৎ সাহস নাই বালু খেকুদের নাম ধরে ধরে প্রকাশ করার। একদম ঠিক বলেছেন ভাই। আব্দুল্লাহ মামুন লিখেছেন, নবীনগরের প্রশাসনিক খুব বাজে একটি শব্দ লিখেছেন, সেটা আমি পড়তে চাচ্ছি না। 2 ঘন্টা গোলাগুলি হওয়ার পরেও তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না। আর নাজির মিয়া লিখেছেন, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, অস্ত্র মুক্ত, সকল সামাজিক অবক্ষয় মুক্ত আমরা একটা আধুনিক নবীনগর, শান্তির নবীনগর দেখতে চাই। সবশেষে মোকাররম হোসেন লিখেছেন, বিএনপির বড় নেতা তাদেরকে তো ভোটের দিন বিএনপির পক্ষে কাজ করতে দেখি নাই, এখন এত নেতার নাম কোত্থেকে আসতে চাই একটু আমাদের আহমেদ ফরহাদ ভাই, যিনি একজন রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষক, একজন উন্নয়ন কর্মী, এনজিও কর্মকর্তা। সর্বশেষ যিনি কথা বলেছেন আমাদের তরি বাংলাদেশের কনভেনার জনাব শামীম আহমেদ, তিনি খুব জোরালো ভাষায় যে কথাটি বলেছেন, আপনি সেই কথাটি দিয়ে যদি শুরু করেন। তিনি বলেছেন যে কিছুক্ষণ আগেও যখন জেলা প্রশাসক মহোদয় আমাকে বলছিলেন যে ইজারা বন্ধ করে দেওয়া হবে, প্রয়োজনে আগামী 2 মাসের যে ইজারা বাকি রয়েছে আগামী 13 এপ্রিল পর্যন্ত, সেটিও প্রয়োজনে খতিয়ে দেখে তারা বন্ধ করবেন। কিন্তু শামীম আহমেদের সোজা সাপটা কথা হচ্ছে, জেলা প্রশাসন কেন 2 মাস পরে বন্ধ করবেন কিংবা 2 মাসের জন্য তাদেরকে সুযোগ দেবেন? জেলা প্রশাসক ইচ্ছে করলে আজ এই মুহূর্ত থেকে তার উপর অর্পিত ক্ষমতা বলে ইজারাটি বাতিল করতে পারতেন, কিন্তু তিনি সেটি কেন করেননি সেটি জানতে চেয়েছেন। কি বলবেন আহমেদ ফরহাদ? ধন্যবাদ দাদা। প্যানেলের সবাইকে শুভেচ্ছা, যারা শুনছেন আজকে সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। আসলেই খুবই একটি মর্মান্তিক ঘটনা যে ভিটেমাটি রক্ষার জন্য মানুষ যখন ঢাল হয়ে দাঁড়ায়, সেই নিপীড়িত মানুষের বুকে গুলি চালায়। এবং নবীনগরে আপনি জানেন যে আমার গ্রামের বাড়ি এই মেঘনা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, এবং আমার গ্রামের যে পার্শ্ববর্তী গ্রামগুলো সবচাইতে নদী ভাঙ্গনের শিকার, বিশেষ করে নাসিরাবাদ, সাহেবনগর, সাদেকপুর, আইতলা, এই 4টি গ্রামই আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। এবং এই 4টি গ্রামই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এবং শুধু নাসিরাবাদ, বালিমহল না, এই যে ড্রেজিং করা হয় সেটা কিন্তু আপনার মানিকনগর ঘাট পার হয়েও আরো 2-3 কিলোমিটার ওইদিকে চলে যায়। এবং শতাধিক ড্রেজিং সারা রাত দিন 24 ঘন্টা যে সূর্যাস্ত আইন আছে সেই আইনের তোয়াক্কা না করে তারা কাটে। এবং আপনি সশস্ত্র জনশক্তি দিয়ে কিন্তু এই ড্রেজিং বুটগুলোকে পাহারা দেয়া হয়। এবং এটার সংখ্যা যদি আপনি শুনেন তো রীতিমতো আসলে আজকে ওঠার মতো। আমি যতটুকু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি যে 30 থেকে 40 জনের একটি সশস্ত্র গ্রুপ 24 ঘন্টাকে 3টা শিফটে ভাগ করে তারা পাহারা দেয়। এবং মানে এটা আসলে খুবই আতঙ্কিত হওয়ার বিষয়। এবং শুধু যে আপনার এই বালু সিন্ডিকেট বিষয়টা কিন্তু আসলে এত ছোট না। এই বালু সিন্ডিকেটের সাথে আমাদের মিঠু সূত্রধর দাদাজি কথাটা বললেন যে 24-এর গণ আন্দোলনে যে লুট হওয়া অস্ত্র সেখানে আসতে পারে, এটা সম্ভাবনা খুবই প্রকট। পাশাপাশি হচ্ছে এই বালু সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা শুধু নদীর বালু কেটে নিয়ে যাচ্ছে এইটা না, পাশাপাশি এখানে মাদকের একটা বিশাল চালান কিন্তু আপনার এই অঞ্চল দিয়ে নরসিংদী হয়ে ঢাকায় ঢুকে। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বর্ডার হয়ে ভারতের ত্রিপুরা থেকে মাদকের বিশাল একটা চালান আসে।
এবং সেই চালানটা এই হাওর এলাকা দিয়ে নরসিংদী হয়ে ঢাকা, টঙ্গী হয়ে ঢাকাতে যায়। এবং এই বালু সিন্ডিকেটের একটা অংশ এরা কিন্তু এই মাদক পাচারের সাথে জড়িত। এবং প্রত্যেকটা গ্রামে, আমরা কেন এটাকে সিন্ডিকেট বলতেছি, প্রত্যেকটা গ্রামে, ইভেন আপনার এই শুধুমাত্র যে রায়পুরা এবং নবীনগর এই দুইটা উপজেলা না, এখানে আপনার ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, তারপর ওইদিকে বাঞ্ছেরামপুর, নরসিংদী সদর, এদের একটা বিশাল সিন্ডিকেট আছে। এবং আপনি যদি খেয়াল করেন, এই বালু সিন্ডিকেটকে যদি আপনি চিহ্নিত করেন, বালু সিন্ডিকেটের সাথে কিন্তু শুধুমাত্র বালু সিন্ডিকেটের স্টেক হোল্ডার কিন্তু অনেকে। এখানে বালু পরিবহনের সাথে যেই যানবাহনগুলো জড়িত আছে, বিশেষ করে নৌকা বা ছোট ট্রিলার, ট্রাক্টর, এই সিন্ডিকেটের অন্তর্ভুক্ত। ইভেন আপনি অবাক হবেন, এই বালু সিন্ডিকেটে যিনি কেরোসিন তেল দেন তিনিও নাকি মাসে কোটি টাকা আয় করেন। এবং দুপুরবেলা রান্না করে যেই সিন্ডিকেটের লোক ডিম এবং ভাত রান্না করে নিয়ে যান, সেও নাকি বালু সিন্ডিকেট থেকে মাসে লাখ লাখ টাকা আয় করেন। এবং প্রত্যেকটা গ্রামে ওরা এক একজনকে এক একটা আইটেম দিয়ে রাখছে, সেই আইটেমগুলো হচ্ছে মুখ বন্ধ রাখার উপকরণ। একজন ভাই কমেন্টে বললেন যে একজন সাংবাদিক ভাইদেরকে আইফোন দিয়েছেন, এটা হয়তো ওনাদেরকে মুখ বন্ধ রাখার একটা উপঢৌকন। ঠিক এলাকা ভিত্তিক ওনারা বিভিন্ন গ্রামে বিভিন্ন সিন্ডিকেটের সদস্য যারা আছেন, যারা গ্রামের মাতব্বর আছেন, তাদের কাউকে কোনো গ্রামে হয়তো কেরোসিন তেলের সাপ্লাই দেওয়ার একটা সাব টেন্ডার দিয়ে রাখছেন ওই বালু সিন্ডিকেটের মানুষজন। হয়তো দেখা গেছে নাসিরাবাদ গ্রামের একজনকে দিয়ে রাখছেন, দুপুরবেলা উনি ভাত রান্না করে দিবেন সেই 100 বা 200 শ্রমিকের জন্য। হয়তো চরলাপাং গ্রামে আরেকজনকে দিয়ে রাখছেন, উনি রাতের বেলা ডিনার সাপ্লাই দিবেন। সকালবেলা নাস্তাটা হয়তো সাপ্লাই দিবেন সাদেকপুর গ্রামের কোনো একজন মাতব্বর। এবং আপনি যেই যানবাহনগুলো যে বালি পরিবহন করে, আপনি যদি ওইটাকে পরিমাপ করেন, দেখবেন যে প্রত্যেকটা যানবাহন 80 থেকে 85 ফুট বালু বহন করতে পারে। কিন্তু যখন ক্রেতা বালিটা কিনে, তখন উনি কিন্তু 140 ফুট বা 150 ফিটের টাকা দিতে হচ্ছে। তো এই 80 ফুট বালি বিক্রি করে আপনি 140 ফুটের টাকা পাচ্ছেন। বালি সিন্ডিকেটের রিসেলার যারা, এখানে কিন্তু রিসেলারও আছে, মূল বালিটা আবার বিভিন্ন গ্রামের রিসেলাররা কিনে নিয়ে যায়, সেটা আবার গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়। এই রিসেলারদের অধীনে আবার পরিবহন যারা আছে, পরিবহন মালিক এবং শ্রমিক, তারাও কিন্তু এখান থেকে ভাগ পাচ্ছে। অর্থাৎ আপনি 80 ফুটের একটা বডিতে 140 ফুটের ভাড়া নিচ্ছেন, শেষ পর্যন্ত গ্রাহকের পকেট থেকে কিন্তু সেই টাকাটা তারা কেটে নিচ্ছে। এবং এই সিন্ডিকেটটা প্রত্যেকটা গ্রামে কিন্তু আপনার একইভাবে। ইভেন আপনি অবাক হয়ে যাবেন, যিনি এই বালিটা পরিমাপ করেন, অর্থাৎ আপনি আপনার একটা পুকুর ভরাট করবেন, সেই পুকুরটাতে কত ফুট বালি লাগবে সেইটা যিনি পরিমাপ করেন, সেই পরিমাপকও কিন্তু এই সিন্ডিকেটের সদস্য। আপনি গণিতের সূত্র মেনে যদি সেটা পরিমাপ করেন, সেখানে হয়তো 5000 ফিট বালি লাগবে, কিন্তু যিনি পরিমাপ করতেছেন তিনি বলতেছেন এখানে 20,000 ফুট বালি লাগবে। এটা আমার গ্রামে একটাই চাক্ষুষ ঘটনা। সোনালী ব্যাংকের এক কর্মকর্তা, উনি ওনার একটা গর্ত ভরাট করতে যাবেন, যেই 3 জন পরিমাপককে উনি নিয়ে আসছেন, 3 জন পরিমাপকই যতটুক বালু লাগার কথা তার 4 গুণ বালি লাগবে বলে উনাকে বলছেন। উনি যতই ওদেরকে বুঝাতে চান যে এখানে তো এত বালি লাগার কথা না, মাপ তো ঠিক হচ্ছে না, কিন্তু বাকি 3 জনই কিন্তু আপনার বালি এখানে বেশি লাগবে বলে ওনাকে দিচ্ছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল এরা ওই বালি সিন্ডিকেটেরই সদস্য। একজন প্রবাসী একজন মানুষ যদি একটা ভিটের জন্য বালি ভরাট করতে চান, সেখানে যদি আপনার 2000 ফিট বালি লাগে, যিনি পরিমাপ করেন তিনি 5000 ফিট বালি বিল করে দিচ্ছেন। তাইলে সিন্ডিকেটটা আপনার কোথায় ওনারা নিয়ে গেছেন। এবং আমাদের শামীম ভাই যে কথাটা বলছেন, এইখানে উঠতি বয়সের যেসব বেকার ছেলেরা আছে তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত। পাশাপাশি এরা কিন্তু পটেনশিয়াল বায়ার, শুধু বালি সিন্ডিকেটের সাথেই ওরা সীমাবদ্ধ থাকতেছে না, সে কিন্তু একজন ইয়াবাখোর, এবং সে ইয়াবা নিজে বিক্রি করতেছে, আবার সে নিজে একজন গ্রাহক। এবং এই প্রত্যেকটা গ্রামেই আপনার একটা বড় ইয়াং জেনারেশন হচ্ছে ইয়াবা আসক্তির সাথে জড়িত, যারা হচ্ছে পাশাপাশি এই বালি সিন্ডিকেটের সাথেও জড়িত। এখন এই সিন্ডিকেটটা যদি আপনি ভাঙতে চান, এখানে আরেকটা কথা দাদা এখানে বলি, এই সিন্ডিকেটের সাথে যদি আপনি একটু খোলা মনে চিন্তা করেন, আমি আর আপনি যখন অফ দ্য রেকর্ডে মাঝে মাঝে কথা বলি, আমরা কিন্তু হাসাহাসি করি যে নবীনগর এমনই একটা উপজেলা, সাধারণত একজন ইওনো বা উপজেলা নির্বাহী কর্মকর্তা একটা নির্দিষ্ট সময়ের জন্য উনি নিয়োগ পান, উনি প্রমোশন ট্রান্সফার হয়ে
চলে যাবেন, এটাই স্বাভাবিক। একজন ওসি একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ পান, প্রমোশন ট্রান্সফার হয়ে উনি চলে যাবেন। পৃথিবীর অন্য কোথাও এই নজির আছে কিনা আমি জানি না, বা অন্য কোনো উপজেলাতে এই ধরনের নজির আছে কিনা আমি জানি না, যে একজন ইউনো যখন প্রমোশন ট্রান্সফার হন, এমনও নজির নাকি নবীনগরে আছে যে উনি 16 বার উনার প্রমোশন ট্রান্সফার আটকিয়ে দিয়েছেন। ওসি কান্নাকাটি করেন, ইউনোর ওয়াইফ নাকি খাওয়া দাওয়া ছেড়ে দেন। নবীনগর কি রে ভাই, নবীনগর কি মধু? মানে আপনি এখানে প্রমোশন এখানে ট্রান্সফার ফরহাদ ভাই একটু একটু মানে যুক্ত করি আর কি। আপনি যদিও নবীনগরের সন্তান থাকেন, আপনি একটি বাংলাদেশের বহুল সমৃদ্ধ একটি জেলায় কাজ করেন, এখানে সবচেয়ে মজার বিষয় বা একটু কষ্টের বিষয় বলি আর কি, আমি এগুলো নিয়ে কাজও করেছি, অনেক রিপোর্টও করেছি, যে কারণে নবীনগর সাংবাদিক ভাইদের সঙ্গে আমার একটি সম্পর্কের অবনতি ঘটে। কোন কোন ইউনুকে যে বললেন 16 বার 12 বার তিনি বারবার বদলি ঠেকান, সাংবাদিকদের দিয়ে মানববন্ধন করান, কিছু কিছু সাংবাদিক ভাইরা ওই ইউনুর পক্ষে মানববন্ধনের ডাকও দেন। এই হচ্ছে নবীনগরের বাস্তব অবস্থা। জি দাদা, আমি জাস্ট আপনার সাথে একমত যে এই জায়গা থেকে আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়টা খেয়াল করা উচিত। নবীনগরের যারা আছেন তাদেরও এই বিষয়টা, বিশেষ করে সুধী সমাজ এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন, আমাদের যারা সিভিল সোসাইটি মেম্বার আছেন, নবীনগরের কোনো প্রশাসনের কর্মকর্তা উনি যাতে নির্দিষ্ট সময়ের বাইরে যাতে একদিনও নবীনগরে অবস্থান করতে না পারেন, এই বিষয়ে আপনারা নজর রাখবেন। কারণ নবীনগর একটি আহ আহ স্বর্ণভূমিতে পরিণত হয়েছে টাকা পয়সা বানানোর, এই সুযোগটা আসলে কাউকে দেয়া উচিত না। এবং যার প্রতিফলন কিন্তু আমরা সকাল 7টার সময় গুলিবিদ্ধ হওয়ার পরেও 10 জন মানুষ, এখন পর্যন্ত একজনকেও আমরা গ্রেফতার হতে দেখিনি। এবং আপনি আপনার ইজারাতে আপনি পাহারাদার হিসেবে সিকিউরিটি নিয়োগ করেছেন সশস্ত্র, সেই সিকিউরিটি গুলি করেছে সাধারণ জনগণের উপরে, দায় তো আপনার যে ইজারাদার তার উপর বর্তানোর কথা। প্রশাসন তো তাকে গ্রেফতার করা দরকার, বিশেষ করে ওসি মহোদয় যিনি এবং আছেন। তিনি তো আমাদের পাশেই আছেন, তিনি তো আর ওই রায়পুরায় থাকেন না, তিনি থাকেন শ্যামগ্রামের নাসিরাবাদে। সেটি আমার মনে হয় প্রশাসন ইচ্ছে করলেই তাকে গ্রেপ্তার করাটা খুব একটা কঠিন বিষয় না। তাকে অন্তত এসে জিজ্ঞাসাবাদ করতে পারে যে কারা গুলি করেছে, কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আপনি তো ইজারাদার, আপনি তো এই দায় এড়াতে পারেন না। এই বিষয়টি নিঃসন্দেহে ফরহাদ ভাই আমাদের মনে হয় খুবই দুঃখজনক। আমরা আরেকজন গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন, তিনি খলিলুর রহমান। শেষ মুহূর্তে আমরা সবার কথা একটু শুনবো, একটু আসতে চাই আরেকবার আমাদের মিঠু সূত্রধর পলাশের কাছে, যিনি মূলত এই বালু সন্ত্রাস, বালু সিন্ডিকেটের উপর বেশ কিছু রিপোর্ট করে ইতিমধ্যে আলোচনায় এসছেন। শেষ বেলায় আমরা 2 মিনিট করে শুনবো। মিঠু, আপনার কাছে আমার একটি জানার বিষয়, যেটি আমাদের শামীম আহমেদ, আপনারও নেতা যিনি তরি বাংলাদেশের, আপনি তরি বাংলাদেশের এখানকার কনভেনার আমি যেটুকু জানি, যিনি আমাদের শামীম ভাই লাস্ট যে কথাটি বলেছেন আমরা ফরহাদ ভাইকে দিয়েছিলাম, সেই প্রশ্নটি কিন্তু তিনি হয়তো চমৎকার একটি তথ্য বলে আলোচনা করতে গিয়ে আমার প্রশ্নটি হয়তো ভুলে গিয়েছেন। আমরা শেষ মুহূর্তে তার কথা শুনবো। প্রশ্নটি ছিল যে আমাদের জেলা প্রশাসক মহোদয় পরিষ্কার ভাষায় বলেছেন যে ইজারা বন্ধ করার দাবি যেটি এলাকাবাসী করেছেন সেটি তিনি বিবেচনায় নিয়েছেন, এবং যাতে এই ইজারাটা কখনোই এক্সটেনশন না হয়, ইজারা যাতে কখনো কেউ না পায়, অন্তত এই বালু মহলের ইজারা তিনি বন্ধ করে দেবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন প্রয়োজনে আগামী 2 মাস যে ইজারাটি বাকি রয়েছে, অর্থাৎ আগামী 13ই এপ্রিল অর্থাৎ 30শে চৈত্র পর্যন্ত, চলতি মাসের 30শে চৈত্র, ইংরেজি 13 এপ্রিল পর্যন্ত যে ইজারাটি এখন পর্যন্ত বাকি আছে, তিনি বলেছেন প্রয়োজনে সেই 2 মাসের ইজারাটাও তিনি বাতিল করে দেবেন বা স্থগিত করে দেবেন জনগণের স্বার্থে। এই অবস্থায় আপনি আর কোনো যোগ করবেন কিনা, কিংবা যেটি শামীম ভাই বলেছেন যে 2 মাস কেন, কিংবা 2 মাস পরে কেন? জেলা প্রশাসক মহোদয় ইচ্ছে করলে তার উপর অর্পিত ক্ষমতা বলে তিনি আজই এই যারা বাতিল করে দিতে পারতেন, কিন্তু কেন তিনি সেটি দেননি, এটি তার প্রশ্ন। কি বলবেন মিঠু? 2 মিনিট সময়। আর কি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, অর্থই তো সব অনর্থের মূল। এখানে আসলে আর্থিক একটা বিষয় জড়িত থাকে, এখানে কোটি কোটি টাকার একটি লেনদেনের বিষয় জড়িত থাকে। আর এই টাকা যখন আসে, কাঠের পুতুলও কিন্তু হা করে চেয়ে থাকে। আমাদের আমাদের যে তরি বাংলাদেশের যে আহ্বায়ক আমাদের শামীম ভাইয়ের মতন বোকা মানুষরা, আপনার মতন বোকা মানুষরা আসলে টাকার মর্মটা বুঝবেন না। এটা বুঝেন হইল গিয়ে প্রশাসনের লোকজন, এটা বুঝেন হইল গিয়া রাজনীতির নেতারা, এটা বুঝেন এই যে ভাই বলল
যারা নেশাখোর আছে, যারা সন্ত্রাসী আছে, তারা বুঝে আসলে টাকাটা যে কত জরুরি। শামীম ভাই, টিটু ভাই বা গৌরাঙ্গদার মতন লোকেরা তো বোকা মানুষ, তো বুঝবে না যে টাকার যে কতটা দরকার। কারণ এটা অনৈতিক হোক, টাকা তো টাকাই। এই টাকার বিষয়টা যতক্ষণ পর্যন্ত জড়িত থাকবে, এটা আর বদ্ধ হবে না। তবে আমি একটি হালাপ করে বলতে পারি, আমরা যারা লেখালেখিতে সোচ্চার, আজকে চরলাপাং গ্রামে অনেকেই আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন, কালকে আমিও হইতে পারি, পরশুদিন আমাদের গৌরাঙ্গদা হইতে পারে, এরপরের দিন শামীম ভাই হবে, শামীম ভাই তো হবে, নিশ্চিত থাকেন হবে। কারণ এই লোক তো মানে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন এবং দেশ এবং দশ নিয়ে চিন্তা করতেছেন, সমাজের ভালো চাচ্ছেন, মানে এলাকাটা সুন্দর রাখতে চাচ্ছেন। এইসব মানুষকে তো তারা রাখবে না, এইসব মানুষকে উপড়ে ফেলে দিবেন। তবে সবচাইতে মানে ভালো একটা দিক হলো আসলে আজকে আমরা 6 জন হলো আমরা একটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনায় বসতে পেরেছি। আমি হয়তোবা আমি আমার এই যে বালুমহল নিয়ে যে রিপোর্ট গুলা করলাম, এই সার্থকতাটা আসলে আজকে আমি এখানে এসে পেলাম। কারণ প্রশাসনের মাধ্যমে পেলাম না, কারো মাধ্যমে পেলাম না, কিন্তু আজকে হয়তোবা এটা নিয়ে কথা বলতে পারছি, কয়েকজন বোকা মানুষদের সাথে কথা বলতে পারছি, যারা আসলে ভাবেন এই সমাজটা মানে সুন্দর হোক, তাদের সাথে একটু কথা বলতে পেরেছি। তবে আমি ধন্যবাদ দিব আমাদের গৌরাঙ্গদা এবং শামীম ভাই বা এখানে যারা যুক্ত আছেন, ওনারা যেই কাজগুলা করেন, এটা আসলে আপনারা এইটা কন্টিনিউ রাখেন এবং আমাদের মতন নিরহ যে সংবাদকর্মী আছে আমাদেরকে একটু পাশে রাখেন, আমাদেরকে একটু মানে কোনো কিছু না হোক সমাজে, কিন্তু বলার একটু সুযোগ দিয়েন। আমরা তো বলার বাহ, সুযোগটা এইভাবেই পাই। অনেক ধন্যবাদ। আমাদের একেবারেই মানে কি বলবো, তরুণ একজন সংবাদকর্মী, যিনি ইদানিং কালে বেশ অ্যাক্টিভলি কাজ করেন এবং তার দুটো, একটি বাংলা একটি ইংরেজি দৈনিক এবং আমাদের শাহিনরাজা টিটুর স্টার যে টিভি অনলাইন ভিত্তিক, সেটির পুরো দায়িত্বে তিনি আছেন এবং বেশ সোচ্চার এই মুহূর্তে। তো আমার দুর্ভাগ্য যে যে প্রশ্নটি আমি উম, আমাদের ফরহাদ ভাইকে করেছিলাম, আবার মিঠুকে করেছিলাম, আসলে তারা এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছেন নাকি ডিসি মহোদয়ের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছেন না আমি জানি না। তবে এবার আমি আসবো একটু নবীনগর মডেল প্রেস ক্লাবের নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব খলিলুর রহমান, সাবেক ছাত্র নেতা। খলিল, যদিও আপনি পরে যুক্ত হয়েছেন, তারপরও আমি আপনাকে শেষ প্রশ্নটি দিই, যেহেতু আমাদের সময় কম। জাস্ট আমি বলেছিলাম যে আপনি শুনেছেন হয়তো, আবার রিপিট করি, ইজারাটি বন্ধ করার দাবি এসছে এই প্যানেলের আলোচকদের কাছ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে, যেহেতু এটি অনিরাপদ একটি অবস্থা হয়ে গেছে, যে এই ইজারা বহাল থাকলে গ্রামের পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিশেষ করে নদী তীরবর্তী গ্রামগুলো। এবং এখানে একটি স্থায়ী বা অস্থায়ী পুলিশ ক্যাম্প কিংবা আর্মি ক্যাম্প দেওয়ারও দাবি উঠেছিল, কিন্তু তার চেয়ে এক ধাপ এগিয়ে আলোচনাটা চলে আসছে যে না, ইজারা যদি বন্ধ করে দেওয়া হয়, যদি এই ধরনের বালুমহল নাই থাকে, তাহলে তো আর ক্যাম্পের দরকার পড়ে না। সে কারণে আমরা জেলা প্রশাসক মহোদয়কে প্রশ্ন করেছিলাম টকশোটি শুরু হওয়ার আগে, আমি ব্যক্তিগতভাবে তার সাথে টেলিফোনে। তিনি বলেছিলেন যে ইজারা বন্ধ করার দাবিটি নবীনগরের ইউনো সকালবেলা তাকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে একটি আইন শৃঙ্খলা মিটিং, যেখানে শামীম সাহেব ছিলেন, মানে আমাদের শামীম ভাই আজকে আলোচক। ডিসি মহোদয় বলেছেন যে এলাকাবাসীর এই দাবিটি নিঃসন্দেহে একটি গ্রহণযোগ্য দাবি এবং সেটি তিনি বিবেচনায় নিয়েছেন। বাট আরেক প্রশ্নের জবাবে তিনি এক ধাপ এগিয়ে বললেন, প্রয়োজনে যেই 2 মাস ইজারা বাকি আছে সেটিও তিনি প্রয়োজনে বন্ধ করে দিবেন এবং আগামী 2 মাস ইজারা চলবে না। কিন্তু শামীম ভাই তো আরো বেশি প্রত্যাশা দাবি করে জেলা প্রশাসকের কাছে। তিনি বলছেন তিনি কেন 2 মাস সময় নিলেন, তিনি তো আজকেই তার উপর অর্পিত ক্ষমতা বলে সেটি বন্ধ করে দিয়ে মানুষের একটি বাহবা নিতে পারতেন, মানুষের দোয়া পাইতে পারতেন, মানুষের আশীর্বাদ নিতে পারতেন, কিন্তু তিনি সেটি আজকে কেন বন্ধ করলেন না? একজন গণমাধ্যম কর্মী কিংবা সচেতন নাগরিক হিসেবে, সাবেক ছাত্র নেতা হিসেবে খলিল কি বলবেন? আমাকে শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার, বেশি লম্বা করবো না ভাই, সময় অনেক চলে গেছে। জি দাদা, বিষয়টা হলো প্রথমে আমি আজকের সম্মানিত আলোচক এবং সহকর্মী বৃন্দ যারা আছেন, আজকের আলোচক সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নিজে প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমি আজকে একটু দেরিতে প্রবেশ করতে হয়েছে, আমার মসজিদ সংক্রান্ত কমিটির একটা মিটিং ছিল, এজন্য। ধন্যবাদ সবাইকে। ডিসি মহোদয়ের নিকট আমার একই দাবি
উনি 2 মাস সময় নিয়েছেন যে 2 মাস আগে এটা বন্ধ করে দিবেন। আমরা চাই আগামীকাল থেকে বন্ধ হোক, এটা আমাদের নবীনগর উপজেলাবাসীর দাবি। এবং আরেকটি কথা বলতে চাই, এই নদী ভাঙ্গন নিয়ে রিভার ইরিগেশন নামের একটি প্যাসেজ আছে ইন্টার বইয়ে, ইংলিশ বই আছে উচ্চ মাধ্যমিকে। তখন কিন্তু এই বালুমহল ইজারা দেওয়া হতো না, তখনও কিন্তু এই নদী ভাঙ্গনের ভয়াবহতা নিয়ে বারবার রিপোর্ট হয়েছে, প্রথম আলোতে হয়েছে, ডেইলি স্টারে হয়েছে। আমি কিন্তু এখন থেকে 20 বছর আগের কথা বলতেছি। তার পরবর্তীতে যখন আপনার সোনাবালুয়া বালুমহল এবং নাসিরাবাদ বালুমহল দিচ্ছে, এতে করে দেখেন কি হচ্ছে, আমাদের যে গ্রামগুলো, আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক, আমাদের নাসিরাবাদ, আমাদের সাহেবনগর, আমাদের মানিকনগর বাজার, আমাদের এই যে বরিকান্দি, এই গ্রামগুলো কিন্তু বছরের পর বছর বিলীন হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমাদের যে একটি নদী ভাঙ্গন রোধে বেড়িবাঁধ করা হয়েছিল, এই বেড়িবাঁধটিও কিন্তু অনেকাংশে ডেবে গিয়েছে এই নদী ভাঙ্গনের কারণে। আমরা আরো অবাক হবেন, গত বছর আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় নবীনগরে এসেছিলেন। উনি থাকা অবস্থায় 10 ঘন্টা থেকে 7 থেকে 8 ঘন্টা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ছিল। উনি চলে যাওয়ার পর আবার শুরু হয়েছে। এতে করে আমরা মনে করি প্রশাসনের এখানে সংযোগ আছে, নতুবা প্রশাসনের ব্যর্থতা আছে। এই জন্য ওই যে একটা কথা বলে গেলেন যে নবীনগর কেউ আসলে যেতে চায় না, এবং নবীনগরে থাকার জন্য পুনরায় আবার আমাদের মতো গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের লোকদেরকে নিয়ে সংবাদ সম্মেলনও করাই এবং মানববন্ধনও করাই, এটা করানোর কথাই। আমাদের কাছে এমনও তো নবীনগরের কথা রটে আছে যে নবীনগর উপজেলা প্রশাসন দৈনিক একটা মাসোয়ারা পাই এখান থেকে। ওনারা পাই কিনা সেটা আমরা জানি না, যেহেতু আমাদের কাছে তথ্য নেই, কিন্তু এমন একটা তথ্য কিন্তু রটে আছে। আর এই বালুমহলের কারণে কিন্তু নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে আমরা মনে করি। নবীনগরের শহরের যে গোলাগুলি, নবীনগরের বিভিন্ন জায়গায় যে আমরা গোলাগুলির শব্দ শুনি, এই বালুমহলের যে সন্ত্রাসীরা, তাদের মাধ্যমে অস্ত্র সরবরাহ হয়, এটা কিন্তু নবীনগরের সর্বমহলে টক অফ দ্য টাউন। আর বিশেষ করে এই কাজগুলো করার সাহস পাচ্ছে রায়পুরার যে সন্ত্রাসীরা। কারণটা হলো, আমাদের এই বালুমহলের পেছন থেকে আমাদের বিশেষ করে চরলাপাঙ্গের দেখেন আজকে কিন্তু সাধারণ জনগণ গিয়েছে। চরলাপাং যারা চালাই, চরলাপাঙ্গের কোনো মেম্বার, চরলাপাঙ্গের কোনো চেয়ারম্যান, চরলাপাঙ্গের কোনো সালিশকারক কিন্তু এখানে ছিল না। না থাকার একটাই কারণ, আমাদের কাছে তথ্য আছে, না থাকার একটাই কারণ আমি বলতেছি দাদা, এখানে এই সালিশকারকরাও নাকি এই বালুমহল থেকে একটা মাসোয়ারা পাই। তো উনারা যেহেতু মাসোয়ারা পাই, উনারা কিন্তু যাচ্ছে না। আর আজকে সর্বসাধারণ জনগণ কিন্তু নেমে যাওয়ার একটাই কারণ, তাদের পেটের ভাত। আমাদের বুরু ধানের সিজন আর একবারে আমাদের ফসল, সেটা হলো ধান। এই বুরু ধানে যখন একেবারে ধান আসবে, ধান মুখে, এটাকে বলে আপনার ধানের শীষ বের হওয়ার মুহূর্তে, ওই সময় যখন তাদের এই ধানের জমি কেটে ফেলা হচ্ছে, ধানের জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সাধারণ জনগণ আর বাড়িতে থাকতে পারে নাই। তারা নেতা দেখে নাই, তারা মেম্বার দেখে নাই, তারা চেয়ারম্যান দেখে নাই, সাধারণ জনগণকে বাধা দিয়েছেন। বাধা দেওয়ার পরই কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাটা বা অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। 4 জন লোক গুলিতে আহত হয়েছেন এবং 20 জনের মতো লোক আহত হয়েছে। এই যে ঘটনাটি ঘটছে, এবং আরো সবচেয়ে বড় বিষয় হলো, এখানে আমাদের পরিবেশ নিয়ে আন্দোলন করেন আমাদের একজন সম্মানিত ব্যক্তি আছেন। আমাদের যে পরিবেশের ভারসাম্য কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। বর্ষাকালে দেখবেন আমাদের নবীনগরের সর্ব জায়গায় পানি আসছে না। বর্ষার পানি না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে আমাদের মেঘনার বালু উত্তোলন করা হচ্ছে, মেঘনার গভীরতা বেশি হচ্ছে। এতে করে আমাদের যে বর্ষায় পানি আসছে, এটা কিন্তু নদী ছাপিয়ে আমাদের লোকালয়ে ঢুকছে না, নদীতেই রয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এই বর্ষার পানি আমাদের ফসলের জন্য, আমাদের পরিবেশ প্রকৃতির জন্য কিন্তু খুব প্রয়োজন। এই জন্য আমাদের একটাই দাবি, এর আগেও কোনোদিন নবীনগরের মেঘনা নদী কিন্তু গত 4 থেকে 5 বছর যাবত এখানে ইজারা দেওয়া হচ্ছে বালু উত্তোলনের জন্য। এর আগে কিন্তু কোনো সময় দেওয়া হয় নাই। এতে করে দেশের অর্থনৈতিক কোনো সমস্যা হয় নাই। সরকার এই রাজস্বের জন্য সরকার আটক থাকবে না। এই জন্য জেলা প্রশাসকের বরাবর, মহোদয়ের বরাবর আমাদের একটাই দাবি, এখানে আর কোনোদিন বালুমহল যেন ইজারা দেওয়া না হয়। মেঘনায় কোনো আর বালু উত্তোলনের ডেজার বসবে না। এটাই নবীনগরবাসীর পক্ষ থেকে আমাদের দাবি। প্রয়োজনে আমরা নবীনগরের সাধারণ জনগণকে নিয়ে নবীনগরের দুর্বার আন্দোলন গড়ে তুলব, যদি আর কোনোদিন প্রশাসন স্পর্ধা করে নবীনগরের মেঘনা নদীতে বালুমহল ইজারা দেওয়ার। সকলকে ধন্যবাদ।
ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রশাসনের নিকট জোর দাবি, নবীনগরের আমাদের মানচিত্র থেকে আমাদের চরলাপাং, আমাদের নাসিরাবাদ, আমাদের মানিকনগর, আমাদের বরিকান্দি যে এই গ্রামগুলো রয়েছে, গ্রামগুলো যেন বিলীন না হয়ে যায়। ইতিমধ্যে আমাদের ধন্যবাদ সবাইকে। আমার চার্জ অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আহ, শেষের দিকে আসলেও আমাদের নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান জিস্ট কথাগুলো খুব চমৎকার বলে গেছেন, এবং জেলা প্রশাসন ইচ্ছে করে শামীম ভাই যেটি বলছিলেন যে তার উপর অর্পিত ক্ষমতা বলে তিনি আজকে সেটি বন্ধ করে দিতে পারতেন, সেটির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে তিনি তার জোরালো বক্তব্য রেখেছেন। আমরা একটু আসতে চাই আরেকজন তার্কিক, অত্যন্ত সাদা সিধে কথা বলেন, সাদাকে সাদা, কালোকে কালো বলতে খুব আহ পরিপক্ক একজন মানুষ, তিনি ওবায়দুর রহমান বাদল। বাদল ভাই, 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন যে জেলা প্রশাসন ইচ্ছে করলে আজকে সেটি বন্ধ করে দিলে কি ভালো হতো, নাকি তিনি যে বলেছেন যে আরো 2 মাস তিনি সময় নিতে চাচ্ছেন, 2 মাস পরে প্রয়োজনে সে ব্যবস্থা করবেন, কিংবা এই জায়গাটা একেবারে বন্ধ করে দেওয়ার তিনি হয়তো বা একটি ব্যবস্থা নেবেন, যেটি আমাদেরকে বলেছেন। কি বলবেন বাদল ভাই? না, মাননীয় ডিসি মহোদয় ওনার অর্পিত যে দায়িত্ব, ওনার দায়িত্ব অনুযায়ী, ওনার যে ক্ষমতা আছে সে ক্ষমতা অনুযায়ী ইচ্ছে করলে উনি কাল থেকে বন্ধ করে দিতে পারেন যদি উনি ইচ্ছা করেন, এবং যে কোনো বাধা বিপত্তি আসলেও এটা উনি প্রতিকার করার মতো ক্ষমতা ওনার আছে। এক। দ্বিতীয়ত হচ্ছে, নবীনগরের কারা কারা জড়িত, নবীনগরের প্রশাসন এটার সাথে জড়িত কিনা, নবীনগরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নেতা এবং স্থানীয় কারা কারা জড়িত, এটা যদি প্রশাসন নিজেদেরকে নিরপেক্ষ দাবি করে, তাহলে আমি দাবি রাখবো যে আগামীকাল যেন ইজারাদারকে গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নেওয়া হয়, এবং রিমান্ডে নিয়ে তার থেকে নামগুলি বের করা হয় যে নবীনগরে উনি কাদের কাদের টাকা দেন এবং এই জায়গার সাথে কারা কারা জড়িত। প্রশাসন যদি নিজেদের নিরপেক্ষ দাবি করে এবং প্রশাসন যদি ওনাকে গ্রেফতার না করে এবং রিমান্ডে নিয়ে নামগুলি না আনে, আমরা মনে করব যে এখানে প্রশাসন জড়িত। এবং এজন্য আমি আমাদের যে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে অনুরোধ করব, নবীনগরে যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসনের লোক আছে, তাদেরকে যেন নবীনগর থেকে দ্রুত ট্রান্সফার করা হয় এবং উনি খোঁজ খবর নিয়ে যেন সৎ লোক নবীনগর নিয়ে আসে। ইউনো, এসিলেন, সার্কেল অফিসার, ওসি থেকে শুরু করে সবাইকে যেন 24 ঘন্টার মধ্যে নবীনগর থেকে ট্রান্সফার করা হয়। উনি সংসদ সদস্য, উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি উনি আবেদন করে, অবশ্যই ওনার এই আবেদন রাখবে যে আমার নবীনগর প্রশাসন করাপ্টেড, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে না। এই অভিযোগ দিলে আমি আশা করি যে 24 ঘন্টার মধ্যে নবীনগরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে নতুন মন্ত্রী আছে সালাউদ্দিন আহমেদ, উনি ব্যবস্থা নিবেন। আর যদি আমরা যারা নবীনগরে জানতে চাই যে আসলে কারা কারা বাঘ নেয়, এটা পুলিশ ইচ্ছা করলে পারে। পুলিশ যদি ইজারাদারকে গ্রেফতার করে, ওনার কাছে সব নাম আছে, ওনার কাছে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী উনি কারে কারে টাকা দেয় এবং এই ইজারার সাথে কারা কারা জড়িত, শেয়ার হোল্ডার কারা, এই ব্যক্তিগুলির নাম আসলে আমাদের নবীনগরবাসী জানা দরকার। এবং এই কাজটা করতে আমি আপনি এখানে যারা আছে, আমরা সেই ক্ষমতা নাই তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নামগুলি বের করা। এবং মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করবো, মাননীয় সংসদ সদস্য যেন এই বিষয়ে সার্কেল অফিসার, ওসি কে নির্দেশ দেন এবং তারা যদি এই কাজটি করতে অপারগ হয় এবং তাদেরকে যেন নবীনগর থেকে ট্রান্সফার করে দেন। এটা আমার দাবি আপনার মাধ্যমে। আপনি হয়তো কালকে সকালে ফোন দেবেন, ফোন দিয়ে আমার কথা বলবেন যে আমি এই দাবিটা এই নবীনগরের কথার ভার্চুয়াল টকশোর মাধ্যমে ওনার কাছেও রাখছি এবং প্রশাসনের কাছেও রাখছি। আজকে যারা আলোচক ছিলেন এবং সম্মানিত যারা দর্শকবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাইরে, শেষ মুহূর্তে এসে মানে বিষয়টা আমার কাছে আপনি দিচ্ছেন কেন? আপনার গ্রামের লোক, আপনার চাচা, আপনি তার পক্ষে ইলেকশন করেছেন একেবারে কোমর বেঁধে, তো ফোনটা তো আপনি দিতে পারেন যে মান্নান কা, এই ঘটনাটায় আপনি যে ওয়াদা দিয়েছিলেন যে আপনি বালুমহালকে চিরতরে নবীনগরে বন্ধ করবেন, এখন সুযোগ এসছে। আপনি যেহেতু ডিসির সঙ্গে, এসপির সঙ্গে, ইউনো মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয় সবার সাথে কথা বলেছেন, তা আপনি তো ইচ্ছে করলে কালকে আপনি যে দাবিটা করেছেন ইজারাদারকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে এনে কারা কারা টাকা নিচ্ছে, কারা কারা এই ঘটনার সাথে জড়িত, কোন কোন লোকগুলি আজকে অস্ত্রধারীরা এসে গুলি করেছে, আপনি ওবায়দুর রহমান বাদল আপনার কাকাকে বললেই তো পারেন। আজকে এই অনুষ্ঠান শেষ করে তো বলতে পারেন যে কাকা, আজকে তো আপনার টকশোতে আসার কথা ছিল, গৌরাঙ্গ দা আমাকে বলেছিল, যদিও তিনি একটি হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এখন এই মুহূর্তে আছেন, যে কারণে তিনি টকশোতে আসতে পারেননি, কিন্তু আমাকে বলেছিলেন যে গৌরাঙ্গ আমি তোমার টকশোতে আসবো, কাল বা পরশু অবশ্যই আসবো এবং আমি আমার কিছু কথা শেয়ার করবো। তবে এই ঘটনাটি যেটি বলেছেন অবশ্যই আমি বলবো, যেহেতু মান্নান ভাই আমার প্রতিনিধি না, তিনি আমার অভিভাবক এবং তার সঙ্গে আমার দীর্ঘদিনের একটি ভালো সম্পর্ক আছে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এই মানুষটি যেহেতু সৎ একজন নীতিবান মানুষ, আমি মনে করি আপনি শুরুটা করেন, আমরা এখানে যারা প্যানেলে আছি আমরা সবাই প্রয়োজনে মান্নান ভাইয়ের কাছে যাবো,
যেখানে একটি দাবি উঠেছে যে এইরকম একটি বড় ভয়াবহ ঘটনার পরও ইজারাদার কিংবা তার লোকজন কিংবা অস্ত্রধারীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, তাদের বিরুদ্ধে আপনি এখনই ব্যবস্থা নেন। এবং আপনার ভাতিজা বাদল বলেছে যদি ব্যবস্থা প্রশাসন নিতে না পারে তাহলে আপনি আপনার ক্ষমতা বলে হোম মিনিস্টারের সাথে যোগাযোগ করে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করেন। যারা আপনার কথা শুনবে না তাদের তো রেখে লাভ নেই, সেটা আপনি বলেন। আমরা নিশ্চয়ই, আমি, শামীম ভাই, মিঠু, খলিল কিংবা টিটু আপনার পাশে ছিলাম, আছি এবং থাকবো। একটু আসতে চাই আমাদের শামীম ভাই কাছে। শামীম ভাই, আপনি বলেছিলেন জেলা প্রশাসন ইচ্ছে করলে আজ থেকেই সেটি করতে পারতেন, কিন্তু কেন করেননি? তার চেয়ে আরো এক ধাপ এগিয়ে আমাদের ওবায়দুর রহমান বাদল বললেন যে আমি আরো দাবি করব এই ঘটনার সঙ্গে সহমত পোষণ করে যে ইজারাদারদের যেন কালকেই, মানে ইজারাদার, নট দারদের, ইজারাদার যার নাম সম্ভবত মিস্টার পায়েল, তাকে যেন অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই ঘটনা কারা ঘটিয়েছেন, কাদেরকে মাসে মাসে মাসোয়ারা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, এই ধরনের যে অভিযোগগুলো এসছে এই কতগুলো সত্য, কতটা সত্য না, এই সমস্ত বিষয়গুলো যেন অন্তত আমাদের জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেয় যে এই হচ্ছে রিয়েল ঘটনা। এর সঙ্গে আপনি আর কোনো যোগ করবেন কিনা শামীম ভাই? ধন্যবাদ। আমি আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে বা আপনারা জানতে পেরেছেন যে উনি আসলে কোনো পদ পদবিতে নেই এখন। হ্যাঁ, বিষয়টা হলো এই পদ পদবিতে নেই, তাহলে তো ওনার পেছনে রাজনৈতিক আশ্রয় বসে থাকার কথা না। হ্যাঁ, তাহলে ওনাকে ধরতে গেলে খুব বেশি ব্যাক পেতে হবে, প্রশাসনের বিষয়টা এরকম মনে হয়। একদম 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 সত্যি কথা বলছেন। আমরা আশা করি যে সরকারি দল হিসেবে বিএনপি বা বিরোধী দলের যারা আছেন প্রত্যেকে তার যার যার অবস্থানটা পরিষ্কার করবেন যে আমাদের দলের মধ্যে অন্তত এইরকম সন্ত্রাসী থেকে আমরা লালন পালন করবো না, চাঁদাবাজদেরকে লালন পালন করবো না। তা এই যে কথাগুলো আমরা শুরুতেই সরকার গঠনের পর পরে আমরা দেখছি যে বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা যেন এটা বাস্তব বায়ন করেন। আর আরেকটি কথা আমি আপনাকে বলবো যে আপনি লিখে রাখেন আজকে যে আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনার টকশোটা করছেন, সেম একটা বিষয় নিয়ে আপনি বাঞ্ছারামপুরের বিষয় নিয়ে আপনাকে লিখতে হবে, কথা বলতে হবে, কারণ এরকম আরেকটা পরিস্থিতি বাঞ্ছারামপুরে কিন্তু ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আমি আগাম বলে রাখছি আপনাকে, এই বাঞ্ছারামপুরে কিন্তু শর্ত লঙ্ঘন করে কিন্তু সীমানা বাইরে গিয়ে তারা ভালো লুণ্ঠন করছে। এটা আজকের মিটিং আমি আলোচনা করেছি। আরেকটা জিনিস হলো পলাশের মৃত সূত্র পলাশের কিন্তু আরেকটি বিষয় ছিল কনিকারাতে বুড়ি নদী দখল করে বালুর ব্যবসা। এটাও কিন্তু আজকে মিটিং এ উত্থাপন হয়েছে এখানে এবং এটা উপজেলা প্রশাসন নোট নিয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি চমৎকার ইস্যুগুলো নিয়ে এখন কাজ করছেন নবীনগরে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আসলে এই ধরনের সাহসী মানুষদেরকে আমরা উৎসাহ দিতে চাই, তারা যেন তাদের কাজ এভাবে অব্যাহত রাখে, তাহলে কিন্তু এলাকার মানুষজন উপকৃত হবে। আমরা এই বালুমহলটা, এই যে বালুর ব্যবসাটা, কনিকারার বালুর ব্যবসাটাও আশা করি বন্ধ হয়ে যাবে প্রশাসনের হস্তক্ষেপে। আমরা কিছু কার্যক্রম প্রশাসনের দেখতে চাই যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা আছেন তারা তাদের কার্যক্রমগুলো করবেন এবং রাজনৈতিক নেতাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে তারা যেন তাদের অবস্থানটা স্পষ্ট করে, মানে স্পষ্ট করে জাতির কাছে তারা যেন অন্তত তাদের কাছে যে দায়িত্ব, যে পবিত্র দায়িত্ব মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে দিয়েছে, তারা যেন এগুলো ইয়ে রাখে, মানুষের জনকে অন্তত মানুষের ভোটের সম্মানটা যেন তারা দেয়। দখলদারদেরকে এবং বালু লুণ্ঠনকারী, চাঁদা বা সন্ত্রাসী যারা যারা আছেন তাদের বিরুদ্ধে যেন তাদের অবস্থান পরিষ্কার করেন, তাদেরকে অবশ্যই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করিয়ে দিয়েছেন ওখানকার স্থানীয় সাংসদরা এবং এখানে নির্দেশও দিয়েছেন। এইরকম উদাহরণ ব্রাহ্মণবাড়িতেও হোক, নবীনগরেও হোক। আমরা জানি যে এই বালু ব্যবসার সাথে কিন্তু শুধু উপজেলা না, জেলা লেভেলের নেতাকর্মীরাও কিন্তু যুক্ত হয়ে যান। হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু আছে অহরহ। ইতিপূর্বে কিন্তু একজন বক্তা বলেছেন যে কেরোসিন ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হয় এবং ছোট ছোট নেতাকর্মী যারা আছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, তারা বিভিন্ন সাপ্লাইয়ের সাথে জড়িত থাকেন। আর মাদকের ব্যাপারটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ নদীপথে যেভাবে এখানে চেক হয় না, হ্যাঁ, অবাধে প্রশাসনের এখানে নজরদারি থাকে না, এই নদীপথে কিন্তু শুধু মাদক না, অস্ত্র থেকে শুরু করে সব ধরনের অপকর্ম কিন্তু নদীতে হতে পারে। তো এই জন্য আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তারা যেন নিজ নিজ দায়িত্বটা পালন করে, আর নয়তো তারা এই দায় মেনে নিয়ে যেন তারা তাদের এখান থেকে নবীনগর থেকে অন্তত তারা বিদায় নেন। তো আমরা আশা করব আজকের এই আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে এটা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলার যিনি দায়িত্বে আছেন
ওনারা এই বিষয়টি আমলে নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ শামীম ভাই, আপনি আর কিছুটা সময় থাকবেন। ফরহাদ ভাই কি আছেন? আহমেদ ফরহাদ ভাই জি কি দাদা। আছেন? একটু ছোট্ট করে একদম সর্বোচ্চ 2 মিনিট আপনি শেষ করবেন, যদি আর কোনো নতুন অব্যক্ত কোনো কথা এই ঘটনাকে কেন্দ্র করে আর প্রতিকার নিয়ে যদি আপনার কোনো সুস্পষ্ট কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ দাদা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে নবীনগরের জন্য, বিশেষ করে নবীনগরের প্রাণ প্রকৃতি মেঘনা নদী এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের জীবন ও জীবিকা রক্ষার যে আন্দোলন, এবং সেই আন্দোলন করতে গিয়েই 4 জন মতান্তরে 10 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। আমি যেই দাবিটা জানাবো বিশেষ করে আমাদের নবনির্বাচিত সাংসদের কাছে, যে নবীনগরের আপামর জনসাধারণের সমর্থন আপনি পাবেন, আমরা আপনার সাথে আছি। আপনি প্রশাসনের উপর চাপ প্রয়োগ করুন যাতে অতি দ্রুত এই ইজারাদারকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডের আওতায় এনে এই সব কাজ থেকে নিবৃত্ত করা যায়, এবং সে মানুষের প্রাণের বিরুদ্ধে প্রাণ নাশ করার মতো ঘটনা অস্ত্রবাজি করে ঘটিয়েছে, অতএব তাকে গ্রেপ্তার করাটাই এখন সবচেয়ে যুক্তিযুক্ত। এবং শামীম ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলবো, ডিসি মহোদয় আপনি বিষয়টি বিবেচনা করবেন, আগামীকালকের মধ্যেই যাতে ইজারাটা বাতিল করে এবং যেই ড্রেজিং মেশিন গুলো আছে সেটি যাতে নবীনগর থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে 5-7টি গ্রাম, বিশেষ করে সাদেকপুর, আইতলা, সাহেবনগর, নাসিরাবাদ, চরলাপাং, মানিকনগর, প্রত্যেকটা গ্রামের ইয়াং জনশক্তি যারা আছেন, যারা ফেসবুক ব্যবহার করেন, আপনারা আপনাদের চোখ কান খোলা রাখবেন এবং নিজেদের সংগঠিত থাকবেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেই ভিডিও করে গণমাধ্যম কর্মীদেরকে পৌঁছে দিবেন। নিজেদের মধ্যে বিভক্তি আনবেন না। সাময়িক কিছু সুবিধার জন্য আপনাদের মাসিক কিছু মাসোহারার জন্য পৈতৃক সম্পত্তি মেঘনার গর্ভে বিলীন হতে দিবেন না। ইতিপূর্বে আপনারা যদি অতীত ইতিহাস ঘেটে দেখেন বা প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছ থেকে শুনেন, তাহলে মানিকনগর যে গ্রামটি সেটি একটি বিস্তৃত জনপদ ছিল যেটি মেঘনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং একটি সনাতন ধর্মাবলম্বীদের বিশাল একটি জনগোষ্ঠী ওখানে বাস করতেন, যারা পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নদী সিকিস্তি মানুষ হিসেবে বসবাস করা শুরু করেছেন। বিশেষ করে নরসিংদীতে গেলে মানিকনগরের অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষজন থাকেন যাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা যদি এখনই প্রতিবাদ না করেন তাহলে আপনাদেরও বাড়িঘর একদিন নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সেটা আমি আশঙ্কা করতেছি যে এই নদী ভাঙ্গন একসময় আমার গ্রাম গোপালপুরেও চলে যেতে পারে, যেহেতু আমার গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এবং আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে গৌরাঙ্গ দাদা অপুকে বলবো, যেহেতু আপনি আপনার সাথে সবার গ্রেটার নবীনগরের কমিউনিটির সাথে আপনার যোগাযোগ আছে, আমাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের প্রেসার প্রশাসনকে প্রয়োগ করা যায়, আমরা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আমরা আপনার সাথে আছি। এটি অবিলম্বে আসলে বন্ধ করা দরকার। এই দাবিটা করেই আমি আজকে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। অনেক ধন্যবাদ। আর 1 মিনিট থাকবেন। আমরা ইচ্ছে করে আজকে আমাদের শাহিন রাজা টিটুকে একটু শেষের দিকে রেখেছি তার বক্তব্য শোনার জন্য। সেটি হচ্ছে তিনি আবার সাংবাদিকদের নেতা, রিপোর্টার্স ক্লাব যেটা এনআরসি, এটি সভাপতি। শাহিন রাজা টিটুর কাছে আমারও একটি দাবি থাকবে আজকে এই প্যানেলের পক্ষ থেকে। নবীনগরের যারা এই বালু মহল নিয়ে সাংঘাতিক ভাবে যারা ভুক্তভোগী চল্লাভাঙ্গের মানুষগুলোর পক্ষে, যেহেতু আপনি একটি ক্লাবের সভাপতি, নবীনগরে একাধিক ক্লাব রয়েছে, সেই সমস্ত ক্লাবের সভাপতি সেক্রেটারিদের সঙ্গে কালকেই বসে যে দাবিটি উঠেছে যে অবিলম্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় যেটি বন্ধ করবার প্রয়োজনীয়তার কথা তিনি অন্তত বুঝতে পেরেছেন, আমাদের নবীনগরের ইউনু মহোদয়ের দাবির প্রেক্ষিতে আজকে তিনি সেটি তুলেছেন। সেখানে আমরা আশা করি যে তিনি যেহেতু কথা দিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমি আশা করি যে সেটি বন্ধ হবে। কিন্তু যেহেতু আজকের প্যানেল থেকে একটি দাবি উঠেছে যেটি 2 মাস পরে কেন, 2 মাস আগে কালকে থেকে কেন হচ্ছে না, এই দাবিটি এবং যে ইজারাদারের কারণে আজকে 10 জন বা 7 জন লোক গুলিবিদ্ধ হয়েছেন, কিংবা যারা রাতে ঘুমোতে পারেন না, এই সমস্ত বালু সন্ত্রাসীদের রাতে যেখানে বলা আছে সূর্যাস্ত কাটা হবে, এবং এখানে না, সেই নাসিরাবাদ বালু মহলে, সেখান থেকে তারা ক্ষমতার অপব্যবহার করে সীমানা লঙ্ঘন করে এখানে এসে যে মানুষদেরকে রাতের ঘুম হারাম করে দিচ্ছেন, সেই সমস্ত ইজারাদারের নেতৃত্বে যারা ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের যে দাবিটি আজকে উঠেছে এই প্যানেল থেকে, এই দাবির সঙ্গে আপনি, আপনার যারা সাংবাদিক নেতা,
তথা নবীনগরের সকল সাংবাদিকদের কালকের মধ্যে আপনি একীভূত করে কালকে আপনি নিজে কনভেনার হয়ে ডাক দিবেন যে বন্ধুরা, কারণ আমি প্রায়ই একটি কথা বলি যে শুধুমাত্র সাংবাদিকরাই পারে ঐক্যবদ্ধভাবে অন্তত অনিয়ম দুর্নীতিগুলো দ্রুত দূর করতে। যেহেতু প্যানেল থেকে দাবিটি উঠেছে, সেই দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে আপনি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শান্তি সহ যারা এখানে আছেন সাংবাদিক নেতৃবৃন্দ, প্রয়োজনে সকল সাংবাদিককে নিয়ে অবিলম্বে এই দাবিটি বাস্তবায়নে আপনি কোনো ভূমিকা নিবেন কিনা, অন্তত সাংবাদিক নেতা হিসেবে। শাহিন রাজা পিতু। ধন্যবাদ আপনার আজকের এই শেষ মুহূর্তে। আজকে আসলে প্রথমত যে কথাটা আসছিল, এই বিষয়টা যে ডিসি মহোদয় বলেছে সেটা আমার জ্ঞাত হয় নাই, সেজন্য আমি বলেছিলাম ওখানে একটা যৌথ বাহিনীর ক্যাম্পের কথা। বাংলাদেশ বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী আপনার কোড অফ কন্ডাক্ট যখন আপনার ভঙ্গ হবে, এটা যে কোনো মুহূর্তে জেলা প্রশাসন হলো এটার ইজারার যথাযথ কর্তৃপক্ষ, এবং এই নিয়মের ব্যত্যয় হইলে যা যা করণীয় ছিল, ড্রেজার জব্দ করা, জেল জরিমানা দেওয়া, এই সবগুলোই স্তর পার হয়ে গিয়েছে। এখন মাননীয় জেলা প্রশাসক মহোদয় যে কোনো মুহূর্তে কোড অফ কন্ডাক্ট এবং জনস্বার্থে এবং একটি এলাকা এবং গ্রাম, একটি ইউনিয়নকে রক্ষা করার স্বার্থে এনি টাইম সে এই কাজটা করতে পারে, এই টেন্ডার বাতিল বলে ঘোষণা করতে পারে যে তোমরা ইজারার শর্ত ভঙ্গ করাই এই টেন্ডার বাতিল করা হলো। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এটা জেলা প্রশাসক মহোদয় যে কোনো সময় করতে পারে। সেই ক্ষেত্রে আজকে সকলের সাথে এবং একটি গ্রামকে রক্ষা করার জন্য, একটা ইউনিয়নকে রক্ষা করার জন্য, একটা আইন শৃঙ্খলার অবনতি থেকে উত্তরণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি, আগামীকাল অফিসে এসেই যেন তিনি এই কাজটুকু, প্রথম সইটুকু যেন এটা করেন যে এই বালুমহলের ইজারা শর্ত ভঙ্গ করার দায়ে ইজারা বাতিল করা হলো। যদি এই কাজটুকু উনি করেন তাহলে আমাদের নবীনগরে অন্তত এই বালুমহল নিয়ে অন্তত আর কোন আইন শৃঙ্খলার অবনতি হবে না। দ্বিতীয়ত কথা, আপনি কিন্তু শাহিন রাজা টিটু খুব চমৎকার একটি পয়েন্ট আউট করেছেন, সেটি আমরা হয়তো বলিনি, কিন্তু আপনি সেটি খুব চমৎকার তথ্য সংযুক্ত করেছেন। সেটি হচ্ছে এই টেন্ডারের যে শর্ত ভঙ্গ করার অপরাধেও তিনি কিন্তু সেটি করতে পারেন। আমাদের প্রশ্ন হচ্ছে, নট আমার প্রশ্ন, প্যানেলের প্রশ্ন, নবীনগরবাসীর প্রশ্ন, কিংবা আমি যদি স্পেসিফিকলি বলি চল্লাপাঙের যে ভুক্তভোগী শত শত হাজার হাজার মানুষের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, ধরুন জেলা প্রশাসক মহোদয় সেটি করলেন না, আগামী 2 মাস পর্যন্ত সেটি টেনে নিয়ে গেলেন, সেক্ষেত্রে আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, আসুন না কালকে আমরা সাংবাদিকের অন্তত 20, 25, 30 জন একটি বাস নিয়ে সরাসরি চলে যাই জেলা প্রশাসক মহোদয়ের দরবার হলে, সেখানে আমরা সমগ্র নবীনগরবাসীর পক্ষে আমরা গণমাধ্যম কর্মীরা যতক্ষণ পর্যন্ত এই দাবিটি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তার এখানে আমরা একটা অনশনে করি না, এই কর্মসূচিটা চলুন আমরা সবাই মিলে করি। আমরা আসতেছি, আগে তো আমরা দাবিটা করেছি, এই দাবির ফলাফল না পেলে, যখন দেখবে যে আমাদের দাবিকে এবং গণমানুষের দাবিকে উপেক্ষা করা হচ্ছে, তখন আমরা একটা স্টেপ নিতে পারি। কিন্তু তার আগে সরকারি যে বিষয় আছে ওনার সেই বিধি মোতাবেক ব্যবস্থা নিতেই পারেন, না নিলে আমরা অবশ্যই আমাদের গ্রাম রক্ষার্থে, আমাদের মানচিত্র থেকে একটি গ্রামকে বিলীন হওয়ার স্বার্থে, বিলীন যেন না হয় সেই স্বার্থে অবশ্যই আমরা সেই দাবি নিয়ে যাব জেলা প্রশাসক মহোদয়, না যদি তার উপরও কোনো কোথাও যেতে হয় প্রয়োজন আমরা সেখানেও যাব। আর আপনার যে আরেকটি কথা বলেছিলেন যে ইজারাদার যে পায়েল আছে, তার নাম পুরো নামটা আমার খেয়াল নাই, কিন্তু সবাই পায়েল মুক্তার হিসাবে সাখাওয়াত হোসেন পায়েল। এখানে বাস্তবতা হলো এই ইজারাদারকে যদি আপনার আমি টক শোতে কথা বলতে বলতে নবীনগর থানা অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে কথা বলেছিলাম যে এই আজকের যে গোলাগুলির ঘটনা, যারা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা। উনি আমাকে বলেছেন যে মামলা দায়ের হয়নি, তবে হবে, প্রক্রিয়া চলছে। তাহলে মামলা হলে নিশ্চয়ই, এখন আমরা যে বলতেছি যারা আসামি কারা, আজকে যারা রিপোর্ট করেছেন আপনি সহ কেউ কি আসামির নাম দিতে পারছি? আমরা যারা গুলি করছে তাদের নাম দিতে পেরেছি? এটা তো ভুক্তভোগীরা,
এটা ভুক্তভোগী। হ্যাঁ। আমার বাসায় যখন হামলা হবে তখন তো আমি মামলা করব কারা হামলা করেছেন। এটি নিশ্চয়ই এলাকার সেটাই। ভুক্তভোগীরা জানেন যে কারা তাদের উপর হামলা করেছেন। তারাই সেই নামগুলি আমার মনে হয় দিতে পারবে। এই মামলাটা হওয়ার পর অবশ্যই আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে এবং অবশ্যই অ্যারেস্ট হবে, সেই বিশ্বাসটুকু আমাদের আছে। আর একটু আগে একজন লিখেছেন রাজীব জহিরুল নামে একটা কথা, প্রশাসন ও সাংবাদিক যতদিন স্বচ্ছতার সাথে কাজ না করবে ততদিন এই ধরনের কাজ চলবে। এই কথাটাকে আপনি কতটুকু সমর্থন করেন? আমি তো শতভাগ সমর্থন করি, শতভাগ। মানে উনি 1% মিথ্যা বলে নাই। আমি তো বারবার বলি যে প্রশাসন এবং সাংবাদিক একে অপরের পরিপূরক। যদি প্রশাসন ঠিক হয়ে যায়, সাংবাদিক যদি ঠিক হয়ে যায়, এই দুটো পেশার মানুষ নবীনগরকে শতভাগ নিরাপদ রাখতে পারবে। কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে না। কারণ সাংবাদিক তার তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবে, আর প্রশাসন সাংবাদিকদের তথ্যের আলোকে এক্সিকিউট করবে সেই সমস্ত প্রস্তাবনাগুলো। এখন প্রশ্নটা হচ্ছে আমরা সাংবাদিকরা ইউনাইটেড কিনা। নবীনগরের মতো জায়গাতে এতগুলো সাংবাদিক সংগঠন আমরা একত্রিত হয়ে বসতে পারি না, আমরা কোনো প্রস্তাবনা তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দিতে পারি না। যার জন্য আমি বলেছি আপনাকে যে আপনি যেহেতু একটি ক্লাবের সভাপতি, আপনি কালকে সকল সাংবাদিক বন্ধুদেরকে ডেকে একটা জায়গায় নিয়ে আসেন যে ভাই, নতুন যেহেতু এমপি এসছে, হ্যাঁ, একজন কি বলে সরল সৎ প্রকৃতির মানুষ, আসুন আমরা সবাই তার সঙ্গে মিলেমিশে অন্তত একটা কাজ করি। যে না, একটা তো আমরা সাংবাদিকরা বন্ধ করতে পেরেছি, যে এইটার কারণে এখানে আইন শৃঙ্খলা, একজন বক্তা তো বলেছেনই যে মূলত আইন শৃঙ্খলার অবনতি কিন্তু ঘটছে শুধু এই বালু মহলের কারণে। আপনি জানেন যে ওই যে বড়িকান্দির যে কি ডাকাত যেন নামটা ভুলে গেলাম, অনেক ডাকাত, তার এখানে যে একের পরে গোলাগুলির ঘটনা ঘটে, তার নিজের ছেলে সহ একাধিক যে খুন খারাপির ঘটনা ঘটেছে, সেখানে তো বলে বালু সিন্ডিকেটের মূল ঘটনা। অতএব বালু সিন্ডিকেটটা বন্ধ যেহেতু করা হচ্ছে না, আমার মনে হয় বালু সিন্ডিকেটটা বন্ধ করে দিলে আমরা ট্রাই করতে পারি তো 6 মাস, একটা বছর 1 সেশন বন্ধ থাকুক। প্রশাসনের কাছে আমরা এই অনুরোধটুকু করি। সেই জন্য আমি বলেছি, যে ভদ্রলোক বলেছেন রাজীব, যে প্রশাসন এবং সাংবাদিক যদি সঠিকভাবে কাজ করে তাহলে সব ধরনের অপরাধ কমে যাবে। এটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ধন্যবাদ। এবং অবশ্যই এটা হবে বলে আমি বিশ্বাস করি। না হলে আমরা যথাযথ এবং কঠোর আমরা মানববন্ধন থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় সেই ব্যবস্থাটুকু আমরা করবো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই আজকের 426 পর্বের যে বিষয়বস্তুটি ছিল যে বালু মহলের সঙ্গে আসলে কারা পরোক্ষভাবে জড়িত, এই বালু সিন্ডিকেট আর কতদিন চলবে, এবং মাননীয় এমপি মহোদয় যেই নির্দেশনা দিয়েছেন সেই সিন্ডিকেট আদৌ ধ্বংস হবে কিনা। এরকম একটি বিষয়বস্তুর আলোকে আজকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু অসাধারণ আলোচনা করেছেন, এবং তারা শেষ মুহূর্তে যে প্রস্তাবনাটি যারা প্রশাসন, উপজেলা প্রশাসন তথা মাননীয় সাংসদের কাছে রেখেছেন যে অবিলম্বে এই ইজারাটি বন্ধ করে ইজারাদার যে ঘটনাটি ঘটিয়েছেন তার সবাই বলছেন যে তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সে জড়িত না থাকলে কেন তার এই কাজগুলি এখানে সীমানা লঙ্ঘন করে ইজারার শর্ত ভঙ্গ করে কেন এই সিন্ডিকেটের লোকজন এত ড্রেজারের বহন নিয়ে এখানে এসে এই বালু উত্তোলন করবে। আমার মনে হয় আমাদের দাবিগুলি আজকে যদি এখানে অন্তত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমলে যায়, বিশেষ করে আমি বলবো আমাদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, তিনি সকালবেলা যেভাবে একটি হুমকি দিয়েছেন প্রশাসনকে, প্রত্যেককে তিনি নির্দেশ দিয়েছেন এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে, আমরা প্রয়োজনে তারও হস্তক্ষেপ কামনা করব, এবং তার নেতৃত্বে নবীনগর বালু সিন্ডিকেট মুক্ত হবে। এবং আজকের যে নব নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটি তার প্রথম ভাষণে বলেছিলেন যে আইনের শাসনই হবে এই সরকারের সবচেয়ে প্রধান লক্ষ্য, আইনের শাসনের মাধ্যমে দেশ পরিচালনা, সেটি যেন অন্তত নবীনগরে এই বালু মহলের যে সিন্ডিকেট, এই গুলাগুলির ঘটনায় 10 জন আহত হওয়ার বিষয়ে যদি মামলাটি কালকে হয়ে যায়, সেই আইনের শাসনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। আজকের এই টকশো থেকে এইটুকু প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কাল অন্য একটি প্রসঙ্গ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত শুভরাত্রি।